আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন, আমাকে হোস্ট করে দাও। জি স্যার, আমি করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা শুরু করব না ওয়েট করব? আমাদের ক্যাপ্টেন ভাইরা শুরু আসছেন? করতে পারেন স্যার। ক্যাপ্টেন ভাইরা আসছেন? আমাদের ক্যাপ্টেন ভাইরা কি আসছেন? না স্যার, এখনো মনে আসে না। আহ, আচ্ছা। আহ, আমরা জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করি। হ্যাঁ, 2টা মিনিট ওয়েট করি একটু প্লিজ। জি দেখি আর স্যার, কি। আর ফাইভ ফাইভ সেভেন মিনিটস। সেভেন টেন 7:10 স্টার্ট করে দিব ইনশাল্লাহ। ওকে স্যার, ওকে।
ওকে, আমরা শুরু করি। আমাদের এখন 7:10 বেজে গেছে। তো আমরা অলরেডি আসসালামু আলাইকুম সবাইকে। আহ আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যারা এখন পর্যন্ত আসছি, এই 37, আমি সহ 38, আপনারা কি একটু কাইন্ডলি বলবেন আমার লাস্ট ক্লাসে কি আপনারা সবাই অ্যাটেন্ড করছেন, বা আমার লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করেন নাই কেউ কি আছি আমরা? আমার লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করেননি এমন কেউ কি আছি? সবাই কি আমাদের লাস্ট ক্লাসটা ফার্স্ট ক্লাস, আমার যে ফার্স্ট ক্লাসটা ছিল সেটাতে ছিলাম? না স্যার, আমি ছিলাম না স্যার। আমি ছিলাম না। ওকে, ফাহমিদুর রহমান। আর কেউ? স্যার আমিও ছিলাম না। ছিলাম না। ওকে, মুস্তাফিজুর রহমান। আর এনিমোর? আর বাকি সবাই কি ছিলাম আমরা? জি স্যার ছিলাম। আচ্ছা, ওকে ফাইন। আমরা যারা নতুন আছি তাদের জন্য, মানে যারা আমার লাস্ট ক্লাসটা বা আমার সাথে যাদের লাস্ট ইন্ট্রোডাকশনটা হয়নি, তো আমি তাদের উদ্দেশ্যে বলি। আমার একটু সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মাহবুব আলম, অলরেডি আপনারা জানেন। আমি গত প্রায় 10-11 বছর নিয়ে আমি আপনাদের আইসির আহ, বিভিন্ন লেভেলে আপনাদের সাথে নলেজ শেয়ারিং করে থাকি। কখনো অ্যাসুরেন্স, কখনো ইনকাম ট্যাক্স, কখনো ভ্যাট। বাট রিসেন্টলি গত 5-7টা সেশন আমি ইনডাইরেক্ট ট্যাক্সের ভ্যাট পোর্শনটা নিয়ে থাকি। আমি বর্তমানে আছি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডে। আহ, এই হইলো আমার আসলে খুব সংক্ষিপ্ত পরিচয়। তো আর আস্তে আস্তে আমরা আরো হয়তো পরিচিত হব। তো একটু এ ফাঁকে আর একটু বলি, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা যারা অ্যাটেন্ড করছি আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে লাস্ট ক্লাসে আমার যে আমি আপনাদের কাছে আমার যে পিপিটি যেটা প্রেজেন্টেশন গুলো আমি আপনাদের কাছে দিয়েছি, এবং আমি ভ্যাটের ফান্ডামেন্টাল ইন্ট্রোডাকশন এবং কনসেপ্ট নিয়ে আলাপ করছি। তো আপনারা আমি কি আপনাদেরকে মোটামুটি কি বুঝাইতে পারছি কিনা, বা আমার ডেলিভারিটা আপনাদের কাছে বোধগম্য হচ্ছে কিনা, কোথাও কোনো কমপ্লেক্স ফেস করতেছেন কিনা, এবং আর কোন কোন এরিয়াতে একটু ইমপ্রুভমেন্ট দরকার। কারণ আমরা একটা ভার্চুয়াল মাধ্যমে আমরা ক্লাসগুলো নিচ্ছি, ফিজিক্যালি আমি আপনাদেরকে দেখতেছি না, আপনারা হয়তো আমাদেরকে দেখতেছেন। ফিজিক্যালি ক্লাস নেওয়ার যে অ্যাডভান্টেজটা সেটা আমরা মিস করতেছি। বাট এজ ওয়েল এজ আমরা এই এই মাধ্যমে ক্লাস নিলে এখানে অনেক অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলাকে আমরা নিয়ে আমরা আমাদের এই নলেজ শেয়ারিং ক্লাসগুলো করে থাকি। তো আমি ভাই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, যারা লাস্ট ক্লাসে ছিলেন সেই লাস্ট ক্লাসের নিয়ে যদি একটু কোনো কমেন্ট করেন, আম, একটু প্লিজ। এনিওয়ান? এনিওয়ান? স্যার, আপনি যা বলছেন, যা ক্লাস নিছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ভালো বুঝছি। আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই, আল্লাহর রহমতে। আচ্ছা, দিদার খানেরটা বুঝলাম। অন্য কেউ? আপনার কথা বলতে হবে, কারণ আমি জানি অনেকে যাত্রাপথে আছেন, বাইরে আছেন, অনেকে অফিসে আছেন, অনেকে ক্লায়েন্টে আছেন, অনেকে বাসায়ও আছেন। তো সমস্যা নেই, আপনারা যদি হ্যান্ড রেজ করে বলতে পারেন যে আপনাদের ফিডব্যাকটা আমার খুব প্রয়োজন। আর নয়তো যদি ফিডব্যাকটা না থাকে না, তাহলে আমার ইমপ্রুভমেন্ট এরিয়াটা থাকে না। স্যার লাস্ট ক্লাসটা একটু ওভারভিউ করা যাবে? ওকে, সেটা করলাম। বাট আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন শিমুল? নো স্যার। আচ্ছা, ওকে, এটা আমি করবো, ওটা আমি করে দিব, এটা আপনার না বলবো। বাট আমি যেটা জানতে চাচ্ছি, যারা ছিলেন তারা আমার ডেলিভারিটা কি মিনিমাম হলো আপনারা বুঝতে পারছেন কিনা, কোথাও কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, রাফি স্যার বুঝতে পারছি স্যার। ওকে। স্যার বুঝতে তেমন সমস্যা হয়নি স্যার, মানে ইজিলি ক্যাচ করতে পারছি আর কি কনসেপ্ট। আচ্ছা, কোনো ইমপ্রুভমেন্ট লাগবে? স্যার আরো কয়েকটা, মানে এখন তো তেমন কিছু বলার নাই আর কি। মানে সব ওকে। আচ্ছা, স্যাটিসফ্যাক্টরি। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কখনো মনে হয়, আমরা তো বিভিন্ন ভাষা ডিপেন্ডেন্ট, যদি কখনো হঠাৎ যদি ডিসকানেক্ট হয়ে যায়, আপনি একটু শিওরেন, আমি উইদিন শর্ট টাইমের ভিতরে ব্যাক করবো।
ওয়েফাই ডিসকানেক্ট হতে পারে, অন্য কোনো কারণে ডিসকানেক্ট হতে পারে, বাট কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি আস্তে আস্তে আমাদের আজকে ক্লাসে যাই। আমরা আজকের ক্লাসে যাই। আমার শেয়ারটা কি, স্ক্রিন শেয়ার আমি করছি, সেটা কি দেখতে পাচ্ছেন কাইন্ডলি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আমরা বেসিক্যালি আমাদের শিডিউল অনুযায়ী, আমি লাস্ট ক্লাসে প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমি টোটাল কয়টা ক্লাস নিব এবং কোন ক্লাসে কতটা ক্লাস পর্যন্ত থিওরি নিব, কেস স্টাডি কখন নিব এবং অ্যাসেসমেন্ট গুলো কিভাবে করবো, সেটা একটা গাইডলাইন দিছি। তো গাইডলাইনটা সমস্যা নেই, একটু প্লাস মাইনাস হবে, আম, এ, হবে, কোনো ই নাই। তো আজকে আমাদের শিডিউল অনুযায়ী আজকে আমাদের 1.5 ঘন্টার একটা 1 ঘন্টা 45 মিনিটের একটা ক্লাস, আজকে একটা ক্লাসে থাকবে, সেটা নাম্বার ক্লাস 3। আমরা লাস্ট ক্লাসে আমরা যে টপিকস গুলো নিয়ে আলাপ করছিলাম সেটা বেসিক্যালি ছিল আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সে ভ্যাটের, আমরা ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্টের কনসেপ্ট গুলো কি, আসলে আমরা ভ্যাট বলতে কি বুঝে থাকি। ভ্যাট ওয়ার্ডটা আমরা সবাই শুনছি, ভ্যাট বলতে কি বুঝে থাকি, কারা ভ্যাট কিভাবে দিতে, গভর্নমেন্টকে দিতে হয়। আহনাফ খান, আপনি কি কিছু বলবেন? আহনাফ খান, আপনি কিছু বলবেন? ওকে, ফাইন, থ্যাংক ইউ। এবং আমাদের এই ভ্যাটের যে ভ্যাট জিনিসটা ইন্ট্রোডাকশন, মানে হিস্ট্রিটা কি, কখন ভ্যাট জিনিসটা আমাদের এই ওয়ার্ল্ডে উৎপত্তি হয়েছে এবং কোন দেশ ভ্যাট জিনিসটা প্রথমে ইমপ্লিমেন্ট করে, বাংলাদেশে ভ্যাটটা কখন থেকে আসে এবং সেটা এখন বর্তমানে কোন আইনটা আছে সেটা আমরা আলাপ করছি। তো যারা আজকে ফার্স্ট টাইম আছে তাদের জন্য আমি একটু সময় নেব আজকে এখানে। যে ভ্যাট বলতে আমরা বুঝে থাকি কি, মূল্য সংযোজন কর। কোনো একটা প্রোডাক্টে, কোনো একটা সার্ভিসে যে মূল্যটা সংযোজিত হচ্ছে, সে মূল্য সংযোজনের উপরে গভর্নমেন্টকে একটা রেভিনিউ জেনারেট করতে হয়। দিস ইজ কল দা মূল্য সংযোজন কর। খুব সংক্ষেপে যদি বলি, মনে করেন আপনি একটা প্রোডাক্ট 10 টাকায় কিনছেন, 10 টাকার উপরে ভ্যাট দিলেন। আপনি এই 10 টাকা দিয়ে প্রোডাক্টটা কেনার পরে এইটা আপনি আপনার পরবর্তী হাতে বিক্রি করলেন, মনে করেন 15 টাকা বা 13 টাকা বা 12 টাকা, মনে করেন এটা 15 টাকা বিক্রি করলেন। এই যে 5 টাকাটা যে এক্সেস করলেন, এটা করলেন কি, মূল্য সংযোজন করলেন। আপনার ক্রয় মূল্যের সাথে, আপনার পারচেজ মূল্যের সাথে আপনি বিক্রয় মূল্যের একটা সংযোজন করে বিক্রয় মূল্যটা ডিফাইন করলেন। ওই বিক্রয় মূল্য আপনি কনজিউমারের হাতে বা আপনার পরবর্তী হাতে হ্যান্ড ওভার করলেন। এই যে মূল্য সংযোজন করছেন, সেই মূল্যটা যে সংযোজিত হয়েছে, এটার উপরে গভর্নমেন্ট একটা রেভিনিউ ডিমান্ড করে। এই রেভিনিউটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর ভ্যাট, অর বাংলায় বলে আমরা মূল্য সংযোজন করি। আমাদের বাংলাদেশে প্রথম ভ্যাট কনসেপ্টটা আসে, ভ্যাটটা চালু হয় 1991-এ, ভ্যাট অ্যাক্ট 1991। পরবর্তীতে এই 1991 ভ্যাট আইন দিয়ে আমরা দীর্ঘ অনেক বছর এই আইনের মাধ্যমে আমাদের গভর্নমেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোর উপরে গভর্নমেন্ট তার রেভিনিউ নিয়ে থাকে, জেনারেট করে থাকে। পরবর্তীতে দেখা যায় যে 90 দশক এবং 2000 দশক, আমরা যদি 2000 শতকে আসি, আমার একটা জিনিস খেয়াল করেন, 90 সালে, মানে 90 থেকে 2005 বা 2000 পর্যন্ত আমাদের যে ব্যবসায়িক ধরনটা ছিল, যে ইকোনমিক অ্যাক্টিভিটিস যে ধরনটা ছিল, বর্তমানে এসে কিন্তু এই ধরনটার ভিতরে বিপুল পরিবর্তন আসছে, অনেক চেঞ্জ আসছে। খুব এক্সাম্পল আকারে যদি আমি বলি, একটা একটা এক্সাম্পল, যেটা সবাই বুঝতে পারবেন। যেমন আমরা 90 দশকে কিন্তু কখনো ই কমার্স, অনলাইন সেল, অনলাইন ইকোনমিক অ্যাক্টিভিটিস আমরা কিন্তু চিন্তাও করতে পারি নাই। সেটা এরকম যে জিনিস আছে সেটা আমরা তখন জানতাম না, আমরা বুঝতাম না। তো তখন যে আইনটা ছিল, সেই আইনটা তখনকার ব্যবসায়িক ধরন, ব্যবসায়িক ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে ওই আইনটা ইমপ্লিমেন্ট হয় এবং চালু হয়। কিন্তু পরবর্তীতে বিশ্বের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো পরিবর্তনের কারণে, নিত্য নতুন নতুন মডিফিকেশনের কারণে দেখা যাচ্ছে যে ওই আইন দিয়ে নিত্য নতুন বা চেঞ্জিং ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে গভর্নমেন্ট কাভারেজ দিতে পারতেছিল না। এবং 1991 আইনের অনেক লুফল ছিল, সেই লুফল গুলাকে ওভারকাম করার জন্য গভর্নমেন্ট 2012 সালে আর একটা আইন সংসদে পাশ করে। সেটার নাম হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি 2012। কিন্তু এই 2012 সালে সংসদে পাশ হলেও এই আইনটা পরবর্তীতে বিভিন্ন পরিবর্ধন করার পরে, খেয়াল করবেন, 1 জুলাই 2019 সাল থেকে এই আইনটা চালু হয়। এই 1 জুলাই 2019 সাল থেকে এই আইনের নতুন আইনের আন্ডারে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো চলে। বর্তমানে আমরা সেই আইনের মধ্যেই আছি এবং সেই আইন অনুযায়ী আমাদের মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড জিনিসটা পরিচালিত হয়ে থাকে।
তো এই হচ্ছে যে বেসিক আমাদের ভ্যাটটা কি এবং আমরা বর্তমানে কোন আইন দ্বারা পরিচালিত হই সেটা আমি আপনাদেরকে বললাম। ডেফিনেশন পার্টে যে জিনিসটা ছিল এটা অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকটা আইন যখন আমরা পড়ি, যে কোনো আইন, সেটা হতে পারে কোম্পানি আইন, হতে পারে পার্টনারশিপ অ্যাক্ট, হতে পারে টর্ট অ্যাক্ট, যে কোনো আইন আমরা পড়ি না কেন বা দেখি না কেন, প্রত্যেকটা আইনের প্রথমে কিছু ডেফিনেশন দেওয়া থাকে, মানে কিছু ওয়ার্ডের মিনিংস কি, ওটার অর্থটা কি। একটা সেন্টেন্সের মাঝখানে কোন একটা ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ডের মিনিং যদি আমরা না জানি তাহলে পুরো সেন্টেন্সের মেসেজটা আমরা জানি না, বুঝতে পারি না। যেমন আমি খুব সংক্ষেপে যদি বলি অ্যাসেসমেন্ট, আমরা এই ওয়ার্ডটা প্রায় শুনে থাকি। হ্যাঁ, তারপরে আপনি মনে করেন যে ফেয়ার ভ্যালু, মনে করেন পার্সন, ট্যাক্স ডে, ইনপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স, এই ওয়ার্ডগুলো আইনের বিভিন্ন সেন্টেন্সের মধ্যে আছে এবং এই ওয়ার্ডগুলোর মিনিং কি সেগুলো বলা আছে আমাদের ডেফিনেশন পার্টে। তো ডেফিনেশন পার্টে প্রায় 100-এর উপরে আমাদের ডেফিনেশন আছে ভ্যালু এডেড ট্যাক্সের আইনে। আমি সেখান থেকে 10-15টা মেবি আপনাদের সাথে ডিসকাস করছি, বোঝানোর চেষ্টা করছি, বাকিগুলো আপনি একটু দেখে নিয়ে। এই হচ্ছে যে ডেফিনেশন পার্টটা, ডেফিনেশন পার্ট ডিসকাশন। আর একটা জিনিস পরে ছিল আমাদের ভ্যাট অথরিটি। ভ্যাট অথরিটি মানে কি, প্রত্যেকটা কার্যক্রম কোন একটা অথরিটির আন্ডারে, কোন অথরিটির সুপারভিশনে পরিচালিত হয়। যেমন এই যে আমরা যে আইসিবিতে যে এখন যে আমরা ক্লাস করতেছি, তাহলে এই যে ক্লাস আপনার সাথে আমার ইন্ট্রোডাকশন, আপনাদের আমরা যে একই প্ল্যাটফর্মে আসছি, সেটা আমাদের আইসিবি অথরিটি সেটাকে অ্যাসাইন করে দিছে, ডিজাইন করে দিছে, সেটা তারা কন্ট্রোলটা তাদের হাতে। ঠিক আমাদের দেশের ভ্যাট রেভিনিউ জেনারেট যারা যে জেনারেশনটা হয়, সেটার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে যে ভ্যাট অথরিটি। এই আমাদের 21 বা লেয়ার বিশিষ্ট অথরিটি আছে এবং এই অথরিটি গুলা কি কি সেটা আমি কারা কারা পজিশন গুলা কি গভর্নমেন্টের, সেগুলো আমি আপনাদেরকে দেখাইছি। এজ ওয়েল এজ এই ভ্যাট অথরিটির পাওয়ার, ডিউটি, রেসপন্সিবিলিটি গুলা কি সেটা আমরা ডিসকাস করছি। এই ছিল আমাদের ভ্যাট অথরিটি পার্টে। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট ছিল যে ইম্পোজিশন অফ ভ্যাট। ভ্যাট কিভাবে ইম্পোজ হয়, ভ্যাট কে গভর্নমেন্টের ফান্ডে প্রদান করে, সেই জিনিসটা আমরা এই ইম্পোজিশন পার্টে আমরা দেখছিলাম। যে আমরা যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, আপনি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেন, ইম্পোর্টার গভর্নমেন্টকে ভ্যাট দিবে। যদি কোনো প্রোডাক্ট প্রডিউস করেন, সেল করেন, যে সেল করতেছে, যে সাপ্লাই দিচ্ছে, গুডস সাপ্লাই দিচ্ছে, সে গভর্নমেন্টের পকেটে ভ্যাটটা পাঠাবে, কিন্তু সে পরবর্তীতে কাস্টমার থেকে সেটা কালেক্ট করে নেবে। তারপর যে সার্ভিস প্রোভাইডার উইদিন দা বাংলাদেশের মধ্যে, সার্ভিস প্রোভাইডার ভ্যাটের টাকাটা গভর্নমেন্টের ফান্ডে দিবে। আর আউটসাইড বাংলাদেশ থেকে কোনো সার্ভিস রিসিভ করলে সেটা সার্ভিস রিসিভ গভর্নমেন্টের ফান্ডে ভ্যাটটা দিবে। তো এই ছিল আমাদের, এবং কখন দিবে সেটা আমরা আলাদা করছি। এই যে ভ্যাট যে কখন ইম্পোজ হয় সেটা আমরা মোটামুটি ভাবে এই পার্টটাতে আমরা দেখছিলাম। তো এটা ছিল গত ক্লাসের আমাদের খুব ডিসকাশন পয়েন্ট। আমি আজকে খুব সংক্ষেপে এটা আলাপ করছি। আপনারা মোটামুটি গত ক্লাসে যদি আপনারা যদি সিনপসিসটা বা প্রেজেন্টেশনটা যদি কালেক্ট করতে পারেন, যারা পেয়েছেন, যারা পান না, যারা পেয়েছেন তাদের থেকে যদি নেন, তাহলে দেখবেন যে আমি এই যে 2-4 এখন যে 5-7 মিনিট যে কথাগুলো বললাম, এগুলোকে আমি ওখানে ইলেবোরেট করে দিছি এবং আমার বিশ্বাস আপনারা 2-4 বার পড়লে ওগুলো বুঝতে পারবেন। যদি কোনো ওই জায়গাগুলোতে যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন কোয়েরি যদি থাকে, আমরা নেক্সট ক্লাসে, অথবা আপনারা আমার ইমেল অ্যাড্রেসটাও পান আছে আপনাদের কাছে, সেখানেও আপনারা মাঝে মাঝে মেসেজ দিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন, লাস্ট ক্লাসের কনসেপ্ট। এখন আমি যাব হচ্ছে যে আজকের ক্লাসে। তো আমি আবারও বলি, লাস্ট ক্লাসের কন্টেন্টটা কি আপনারা মোটামুটি হলেও বুঝতে পারছেন? আমাকে যদি একজন রেসপন্স করেন প্লিজ। জি স্যার, কিছুটা ক্লিয়ার আসছে। আশা করি বাকিটা আমরা দেখলে অবশ্যই বুঝতে পারবো। ওকে ফাহমিদুর, আচ্ছা আসি আমরা। তারপরে আমরা এখন যাই আজকের ক্লাসে। আজকে আমরা যে 3টা টপিকস নিয়ে আলাপ করব। আমি আস্তে আস্তে কিন্তু এখন ভিতরের দিকে ঢুকতেছি প্রত্যেকটা টপিকস নিয়ে, এবং আপনাদেরকে আমি রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি। আপনার কোথা থেকে সেটার ডিটেলস দেখে নেবেন, সেই রেফারেন্স গুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা জানেন আমাদের ভ্যাট আইনটার নাম হচ্ছে যে ভ্যাট আইন এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি 2012। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি বলতে কি বুঝে থাকি, সাপ্লিমেন্টারি ডিউটির আওতায় কারা আছে সেটা আমরা ডিসকাস করবো আজকে, সাপ্লিমেন্টারি ডিউটি। তারপরে আরেকটা জিনিস আমরা আলাপ করব, সেটা হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন। যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে বা যে কোনো প্রসেসের মধ্যে থাকলে বা যে কোনো জায়গায় আমাদের হলে আমাদেরকে এনলিস্টেড হতে হয়, রেজিস্টার্ড হয়, নিবন্ধন হতে হয়, হ্যাঁ, আমরা মেম্বার হতে হয়। সেই জিনিসটা হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন। কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশনটা নিবেন, কারা কারা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে গেলে কি কি ধরনের প্রসেস ফলো করতে হবে, কত ধরনের রেজিস্ট্রেশন প্রসেস আছে, সেই জিনিসগুলো আমরা এই ভ্যাট রেজিস্ট্রেশন পার্টে দেখবো। তারপর আছে আজকে আরেকটা দেখবো যে টার্ন ওভার ট্যাক্স। আমরা
ভ্যাটের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখি টার্ন ওভার ট্যাক্স। এই টার্ন ওভার ট্যাক্সটা বলতে কি বুঝে থাকি, এটা নাম নাম হলো ট্যাক্স, বাট এটা এটা ভ্যাট পরিবারের সদস্য। সে টার্ন ওভার ট্যাক্স কি জিনিস, কিভাবে দিতে হয়, কারা দিতে পারে, কত রেট হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে এই টার্ন ওভার ট্যাক্সে দেখবো। তো আমি একটা কথা এখানে বলি, আমাদের টোটাল চ্যাপ্টারে টোটাল টপিকস গুলার মধ্যে অনেকগুলা টপিকস আছে, যেমন এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, ইম্পোজিশন অফ ভ্যাট, তারপরে সামনে আপনারা অনেকগুলা চ্যাপ্টার পাবেন, টপিকস পাবেন। এই অনেকগুলা টপিকস এর ভিতরে এই যে ভ্যাট রেজিস্ট্রেশন টপিকসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আইসিএবির প্রশ্নের প্যাটার্ন যদি দেখেন আপনারা, এমসিকিউ বলেন অথবা এমসিকিউর আগেও যদি দেখেন, অথবা আপনারা যদি অ্যাপ্লিকেশন লেভেলের দিকেও যদি দেখেন, আবার পরের লেভেলও যদি দেখেন, আপনাদের যদি 30 মার্কের আনসার কোশ্চেন যদি ভ্যাট ভ্যাট চ্যাপ্টার থেকে ভ্যাট টপিক থেকে আসে, সেখানে ভিতরে আপনার 7 থেকে 10, 12, 15 অনেক সময় আসে ভ্যাট রেজিস্ট্রেশন থেকে। আমরা যখন থিওরি পরীক্ষা দিছি, থিওরির মাধ্যমে আমরা দিছি, নট এমসিকিউ, তখন এমনও দেখা গেছে আমাদের তখন ছিল ভ্যাট B20, সেই 20-র ভিতরে প্রায় 14-15 চলে আসতো ভ্যাট রেজিস্ট্রেশন পার্ট থেকে। তো সেই জন্য ভ্যাট রেজিস্ট্রেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখানে আমি আপনাদেরকে সোর্স গুলো বলে দিব, ভ্যাট রেজিস্ট্রেশন বলতে কি বুঝি বা অন্যান্য জিনিস, সেটা আপনার একটু ডিটেলস আপনারা আইনের বইতে, আমাদের ভ্যাট আইনের বইতে এবং অন্যান্য ম্যানুয়ালে আপনারা পাবেন, সেখানে দেখে নেবেন। আচ্ছা, তো সেই জন্য এখানে আমি এই কথাটা বলার উদ্দেশ্যে আজকে ভ্যাট রেজিস্ট্রেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, আসেন সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি কি? সম্পূরক শুল্ক। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এই ভ্যাট ছাড়াও অনেক ভ্যাট এবং অন্যান্য রেভিনিউর মতো এক কিছু শুল্ক ডিউটি নিয়ে থাকে, সাপ্লিমেন্টারি ডিউটি। এই সাপ্লিমেন্টারি ডিউটি গুলা কি আমরা আগে একটু পড়ে নিই। সাপ্লিমেন্টারি ডিউটি ইজ এন আউটপুট ট্যাক্স। প্রথম শর্ত হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি একটা আউটপুট ট্যাক্স। এখন আউটপুট ট্যাক্স কি জিনিস সেটা গতকালও কিছু বলছি, আবার সামনেও বলবো, শুধু মাথায় রাখেন এটা এটা আউটপুট ট্যাক্স। ইন এডিশন টু ভ্যাট, এটা ভ্যাট না, ভ্যাটের পর এডিশন একটা গভর্নমেন্ট রেভিনিউ জেনারেশনের ওয়ে অন লাক্সারিয়াস, নট এসেনশিয়াল, নট সোশ্যালি ডিজায়ারেবল গুডস এন্ড সার্ভিস। এই যে আমাদের লাক্সারি প্রোডাক্ট, যে সকল লাক্সারি প্রোডাক্ট এবং সার্ভিস গুলো আছে, সেগুলোর উপরে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি হয়ে থাকে। নট এসেনশিয়াল মানে আমাদের দৈনন্দিন জীবনে এসেনশিয়াল যে প্রোডাক্ট, সেগুলোর উপর না। নট সোশ্যালি ডিজায়ারেবল, যেটা সোশ্যালি আপনার লাগে না, সেই সকল প্রোডাক্ট গুলোর উপরে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি ইমপ্লিমেন্ট হয়ে থাকে। সোজা কথা হচ্ছে যে লাক্সারিয়াস প্রোডাক্টের উপরেই সাপ্লিমেন্ট গভর্নমেন্ট একটা লাক্সারিয়াস প্রোডাক্ট এবং লাক্সারিয়াস সার্ভিস গুলোর উপরে গভর্নমেন্ট অন্যান্য রেভিনিউ ছাড়াও আরেকটা রেভিনিউ কালেক্ট করে থাকে, দিস ইজ কল্ড দ্য সাপ্লিমেন্টারি ডিউটি। আমাদের যেমন লাক্সারিয়াস প্রোডাক্ট কি সেটা যদি আমি বলি, যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি আপনাদেরকে, মনে করেন আমাদের কার, একটা গাড়ি, মনে করেন একটা প্রিমিয়াম অথবা একটা হেরিয়ার অথবা একটা এলিয়ান কার। এই গাড়িটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বাট এটা এসেনশিয়াল না। এটা লাক্সারি একটা প্রোডাক্ট। আমাদের দেশের কন্টেক্সটে এখনো এই প্রোডাক্টটা হচ্ছে যে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট। হ্যাঁ, এই লাক্সারিয়াস, তাহলে দেখা যাচ্ছে যে এই যে গাড়িটা প্রিমিয়াম বলেন, এলিয়ান বলেন অথবা হেরিয়ার বলেন, এই গাড়িগুলো যখন আনেন, এগুলো ভ্যাট ট্যাক্স ছাড়াও গভর্নমেন্ট আলাদা একটা ডিউটি নিয়ে থাকে। সেই ডিউটিটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি। তো আমাদের দেশে যে এই লাক্সারিয়াস প্রোডাক্ট এবং এসেনশিয়াল, যেটা সোশ্যালি এসেনশিয়াল ডিজায়ারেবল নয়, হ্যাঁ, নট সোশ্যালি ডিজায়ারেবল, নট এসেনশিয়াল, আমাদের জন্য ওকে ওই লাইফে জীবন ধারণের জন্য একদম এসেনশিয়াল না, সেই সকল প্রোডাক্টগুলোর উপরে আমাদের গভর্নমেন্ট প্রায় 10% থেকে 500% পর্যন্ত ডিউটি নিয়ে দেয়। কারোর উপরে 10%, কারোর উপর 200%, মানে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী সেটা ডিপেন্ড করে। তো সাপ্লিমেন্টারি ডিউটি কি জিনিস? দিস ইজ ওয়ান কাইন্ড অফ আউটপুট ট্যাক্স, যেটা লাক্সারিয়াস প্রোডাক্টের উপরে, প্রোডাক্ট এবং সার্ভিসের উপর হয়ে থাকে, এবং এটা রেট গভর্নমেন্টের ক্ষেত্রে বেশি 10 থেকে 500% পর্যন্ত হয়ে থাকে। এবং আরেকটা মেসেজ, সাপ্লিমেন্টারি ইজ নট কনসিডার অ্যাজ এ ইনপুট ট্যাক্স এন্ড ক্যান নট বি আউটপুট ট্যাক্স রিবেট। এই যে, এবং সাপ্লিমেন্টারি ডিউটিটা আমরা যেমন গত ক্লাসে আমরা একটা রিবেট নিয়ে আলাপ করছিলাম, যে আপনার ক্রেডিট পাওয়া যায়, রিবেট পাওয়া যায়, ভ্যাটটা ইনপুট ট্যাক্সটা, কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি সেরকম ইনপুট ট্যাক্স, রিবেট অথবা ক্রেডিট পাওয়া যায় না। দিস ইজ দ্য সাপ্লিমেন্টারি ডিউটির ডেফিনেশন। এখন আপনারা বলেন, এই সাপ্লিমেন্টারি ডিউটির ডেফিনেশনটা যদি না বুঝে থাকেন, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। না স্যার, স্যার এখানে একটা কোশ্চেন তেমন ছিল। কোনো ইস্যু নেই। হ্যাঁ, কোশ্চেন বলেন, মিস্টার কাজী স্যার সালাউদ্দিন। আচ্ছা, বলেন।
স্যার সাপ্লিমেন্টারি ডিউটির এটার পাশাপাশি কি মানে ভ্যাট ট্যাক্সও দিতে হবে, আবার এই সাপ্লিমেন্টারি ডিউটি হ্যাঁ দিতে হ্যাঁ, হবে? ভ্যাট ট্যাক্সের মতো হবে। মানে এখন মনে করেন যে ভ্যাট তো একদম এসেনশিয়াল প্রোডাক্টের উপরে হয়, মনে করেন আমার একদম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ভ্যাট হয়, হ্যাঁ। এটা বলতেছে যে আবার কিছু, যেমন এই যে আমি গাড়ির এক্সাম্পল দিলাম, গাড়ির উপরে কিন্তু ভ্যাটও হয়, আবার সাপ্লিমেন্টারি ডিউটিও হয়। ভ্যাটের মতো চলবে, সাপ্লিমেন্টারি ডিউটি লাক্সারিজ এবং সোশ্যাল এডিশনাল একটা গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট করে। রিফাত, স্যার আমি মাত্র ফার্ম থেকে এসে করলাম, সাপ্লিমেন্টারি ডিউটি যদি একটু কিওয়ার্ড হিসেবে শর্ট করে একটু বলতেন আমি বুঝে নিতাম। আচ্ছা আমি আপনার জন্য আবার ব্যাক করতেছি। ওকে থ্যাংক ইউ রিফাত, স্যার। একটা এনি মোর কোশ্চেন? স্যার এখানে মানে সাপ্লিমেন্টারি ডিউটি কোন প্রোডাক্ট গুলার উপরে হবে, এটার কি কোনো শিডিউল বা আছে আছে, লিস্ট আছে? আমাদের শিডিউল দেওয়া আছে, এই শিডিউল গুলোর উপরে রেট দেওয়া আছে, সেটা আমি আসতেছি। আচ্ছা, রিফাতের জন্য আমি বলি, তো আমরা কোশ্চেন গুলো আমরা আবার নিব। আমাদের আইনটা হচ্ছে কি ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। আমরা ভ্যাটটা কি জিনিস গত ক্লাসে দেখছি, এখন আসি সাপ্লিমেন্টারি ডিউটি কি জিনিস। গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি ইজ দ্য আউটপুট ট্যাক্স। বেসিক কথা হচ্ছে যে এটা আউটপুট ট্যাক্স। যে সকল প্রোডাক্ট গুলো লাক্সারিয়াস প্রোডাক্ট or লাক্সারিয়াস সার্ভিস, এই লাক্সারিয়াস প্রোডাক্ট এবং লাক্সারিয়াস সার্ভিস গুলোর উপরে, দ্যাট মিনস যেটা আমার জীবন ধারণের জন্য এসেনশিয়াল না, নট সোশ্যালি ডিজায়ারেবল গুডস অর সার্ভিস, ওই ধরনের প্রোডাক্ট গুলোর উপরে, ওই ধরনের সার্ভিস গুলোর উপরে গভর্নমেন্ট এডিশনাল একটা সম্পূরক শুল্ক নিয়ে থাকে। এবং এই সম্পূরক শুল্কটা হচ্ছে 10% থেকে 500% পর্যন্ত হয়ে থাকে। এটা ভ্যাটের অল্টারনেট না, এটা ট্যাক্সের অল্টারনেট না, এটা অন্য কোনো রেভিনিউ জেনারেশনের অল্টারনেট না। এটা এডিশনাল একটা গভর্নমেন্ট রেভিনিউ নেয় কোনগুলোর উপরে, যে সকল প্রোডাক্টগুলো লাক্সারিয়াস, সোশ্যালি নট ডিজায়ারেবল, নট এসেনশিয়াল প্রোডাক্ট, ওই সকল প্রোডাক্টের উপরে গভর্নমেন্ট যে এডিশনাল রেভিনিউটা নেয়, দিস ইজ কল দ্য সাপ্লিমেন্টারি ডিউটি। রিফাত ক্লিয়ার? এবং সেটা রেট হচ্ছে 10 to 15%, এবং এটা ক্রেডিট পাওয়া যায় না। ক্রেডিটটা কি জিনিস সেটা আমরা নেক্সট ক্লাসে আবার আসবো। রিফাত, ইজ ওকে? ইজ ইট ওকে? জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ এখন স্যার। আপনার যদি এই জায়গায় আরো কারো যদি কোয়েশ্চেন থাকে আমরা নিতে পারি, আমি নিতে পারি 1-1.5 মিনিট। কনসেপ্টটা যদি বুঝতে পারেন আমি নেক্সটে আপনাদেরকে বুঝাতে সহজ হবে। ওকে, আমার বিশ্বাস সবাই বুঝছে। স্যার আসি, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আজিজুল বলেন। স্যার ইম্পোর্ট এবং আউটপুটটা বুঝি নাই স্যার, মানে ইম্পোর্ট বলতে কি বোঝানো হয়েছে এখানে, কি এক্সপোর্ট ইম্পোর্টের এটা এরকম কিছু বোঝানো আপনি কি হয়েছে? লাস্ট ক্লাসে ছিলেন আজিজ? জি স্যার ছিলাম। আপনাদের কাছে একটা গল্প বলছিলাম, মনে করেন এক ব্যাগ সিমেন্টের মধ্যে প্রোডাক্ট ঢুকে এবং র মেটেরিয়াল কিনেন, ইলেকট্রিসিটি দিয়ে এবং লেবারের মাধ্যমে সেটা গ্রাইন্ডিং করে, অথবা একটা যদি লাক্স সাবানের কথা চিন্তা করেন, আমরা কেমিক্যাল কিনি, পারফিউম কিনি, এবং ওগুলো সবগুলো করে পাওয়ার দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে, লেবার দিয়ে সেটাকে একটা সাবানে প্রস্তুত করি। তার মানে সাবানের মধ্যে ইনগ্রিডিয়েন্ট গুলা হয়, সব ইনগ্রিডিয়েন্ট গুলো হওয়ার পরে তারপর একটা ফিনিশ গুডস তৈরি হয়। দ্যাট ইজ, যে ফিনিশ গুডস তৈরি হওয়া আগ পর্যন্ত যত ধরনের ইনগ্রিডিয়েন্ট এটার ভিতরে ঢুকতেছে, দিস ইজ অল ইজ দ্য ইনপুট, অল ইজ দ্য ইনপুট। হ্যাঁ, ভ্যাট আইনে অনেকগুলোকে সেগুলো দিয়ে থাকে, এবং ওই ইনপুট গুলো কেনার সময়, ওই র মেটেরিয়াল গুলো কেনার সময়, ওই সার্ভিস গুলো কেনার সময় আমরা যে কেনার সময় যে ভ্যাটটা দিয়ে থাকি, দিস ইজ কল দ্য ইনপুট ট্যাক্স। আর আউটপুট ট্যাক্স কোনটা? আপনি সাবানটা প্রস্তুত করলেন, অথবা মনে করেন আপনি টুথপেস্টটা আপনার প্যাকেটজাত করলেন, এটা যখন কাস্টমারের কাছে বিক্রি করতেছেন, মনে করেন 100 টাকা বা 70 টাকা বা 150 টাকা বিক্রি করতেছেন, এই যে বিক্রয় মূল্যের উপরে যে ভ্যাটটা নিচ্ছেন, দিস ইজ কল দ্য আউটপুট ভ্যাট। আমি এক বাক্যে জিনিসটা বললাম, নেক্সট ক্লাসে ইনপুট আউটপুট ট্যাক্সের উপরে আরো ডিটেলস থাকবে। জি আজিজুল স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার? ধন্যবাদ স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন ইম্পোজিশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি। এটাও ঠিক ইম্পোজিশন অফ ভ্যাটের মতো, যে সাপ্লিমেন্টারি ডিউটি স্যার কিসের একটা কিসের উপরে। কোশ্চেন ছিল স্যার। প্লিজ বলেন। স্যার কোশ্চেনটা হলো কি স্যার, 10 to 500% যেটা আপনাদের রেট করা হয়েছে, এটা কি সর্বনিম্ন কোনো অ্যামাউন্ট আছে যে এর উপরে গেলে আমরা এই রেটটা ধরবো? না না, এটা অ্যামাউন্টের উপরে, এটা ধরনের উপরে। মানে এই যে ওয়ার্ডটা এইখানে খেয়াল করেন, আসলে বেসিক কথা হচ্ছে যে দেখেন, এইটা হচ্ছে যে বেসিক কথা, যে অল লাক্সারিয়া যেগুলো গভর্নমেন্ট বলতেছে লাক্সারিয়া, গভর্নমেন্ট যেটা মনে করতেছে নট এসেনশিয়াল ডিজায়ারেবল ও সোশ্যালি নট ডিজায়ারেবল, ওই প্রোডাক্ট গুলোর উপরে গভর্নমেন্ট বিভিন্নটার উপরে, কোনটার উপরে 10%, কোনটার উপর 20%, কোনটার উপর 300%, কোনটার উপর 200% গভর্নমেন্ট একটা আছে, এবং সেটা আমার শিডিউল দেওয়া আছে। সেই শিডিউলটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। বুঝতে ঠিক আছে পারছেন? স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার।
আপনার ভিডিওর জন্য স্ক্রিন স্যার ঢেকে আছে, অনেকটুকু লেখা বোঝা যায় না, ভিডিওর আবার নিচে পড়ে গেছে। আবার বলেন স্ক্রিনের এক পাশের লেখা আপনার ভিডিওর নিচে পড়ে গেছে, যার জন্য ওটা দেখা যাচ্ছে না। কোনটা? স্যার এই যে সাপ্লিমেন্টারি ডিউটির যে সংজ্ঞাটা, এখানে অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না। স্যার পুরোটাই মানে তো এই দেখা একে যাচ্ছে। স্যার ডান ওনার পাশের মেবি সমস্যা হয়েছে, মেবি জুম ইন হয়ে আছে এই জন্য এরকম হচ্ছে। আপনার স্লাইডটা দেখতেছেন না? স্যার দেখতেছি স্যার, মানে এটা ক্লিয়ারলি দেখতেছি। তো মুস্তাফিজের সমস্যাটা কোথায়? জি স্যার, স্ক্রিনে মনে দেখতেছি। হয় সমস্যা হয়েছে স্যার। ওনার আচ্ছা স্ক্রিন মেবি জুম হয়ে আছে এই জন্য। আচ্ছা আচ্ছা মোবাইল রোটেট করলে এই সমস্যাটা হয়। আচ্ছা ওকে, এখন আসি আমরা ইম্পোজিশন অফ ভ্যাট। হ্যাঁ, ইম্পোজিশন অফ আমরা ভ্যাটটা কি, যে ভ্যাটটা ইম্পোজ কাদের উপরে, সরি ইম্পোজিশন সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টেড শ্যাল বি ইম্পোজড অন দ্য পেয়েবল অন দ্য ইম্পোর্ট অফ গুডস, আমদানিকৃত পণ্য, যদি কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট অথবা সেগুলো যে আমদানি করেন সেই আমদানির সময়ও পড়বে। আমরা যদি সেই ধরনের ওই ধরনের কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, সাপ্লাই করি, হ্যাঁ, তাহলে আমরা বলতেছি কি যে আমাদের, একটা মিনিট একটু, যদি আমরা ইম্পোর্ট প্রোডাক্ট করি, ওই ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করি, তাহলে ইম্পোর্টেড গুডস এর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে। আর যদি আমরা কোনো গুডস সাপ্লাই দিই, ম্যানুফ্যাকচারিং করে থাকি ওই ধরনের কোনো গুডস, তাহলে তার উপরে হবে। এবং কোনো সার্ভিস হলে, এবং যদি সাপ্লাই অফ সার্ভিস সেন্টার, তাহলে হয়। তাহলে মানে কি, ইম্পোর্ট ওই যে ভ্যাটের মতো ইম্পোর্ট, সাপ্লাই অফ গুডস, সাপ্লাই অফ সার্ভিস মধ্যে লাক্সারিয়াস এই ধরনের মধ্যে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি ইমপ্লিমেন্ট হবে। আর যেটা বলছে দেখেন, নো সাপ্লিমেন্টারি ডিউটি শ্যাল বি ইম্পোজড on an import of goods subject to supplementary if such goods are imported for export. আমাদের আমদানিকৃত কিছু প্রোডাক্টের উপরে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি হবে না, যদি ওই ইম্পোর্টটা করা হচ্ছে এক্সপোর্টের জন্য। মনে করেন আমরা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আবার এটা পরিবর্তন করে এটাকে আমরা এক্সপোর্ট করব, তাহলে সেই ক্ষেত্রে ওই ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। এবং নট ফর হোপ কনজাম্পশন, ঠিক আছে, এটা ওইটা। নো সাপ্লিমেন্টারি ডিউটি শ্যাল বি ইম্পোজড অন দ্য সাপ্লাই অফ গুডস অর সার্ভিস আর জিরো রেটেড। যেই সকল যে প্রোডাক্ট উপরে আমাদের জিরো রেটেড ভ্যাট হয়, সেগুলোর উপরে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। সাধারণত জিরো রেটেড হয় গুলো এক্সপোর্টের উপরে। আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকেন, ওই এক্সপোর্টেবল প্রোডাক্টের উপরে এক্সপোর্টের রেট হচ্ছে 0% ভ্যাট রেট, ওই প্রোডাক্টের উপরে কোনো সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। মুদ্রা কথা হচ্ছে যে এই স্লাইডটার মূল মেসেজ হচ্ছে যে দুইটা মেসেজ। একটা হচ্ছে যে আপনি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেন, কোন ধরনের প্রোডাক্ট ডেফিনেশনে বলে আসছি, কোনো প্রোডাক্ট প্রস্তুত করেন এবং সাপ্লাই দেন, কোনো সার্ভিস প্রোভাইড করেন, ওই উপরে আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে, যদি সেটা লাক্সারিয়াস এবং সোশ্যালি নট লাক্সারিয়াস প্রোডাক্ট হয়ে থাকে। আরেকটা কথা বলছে, যদি আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকেন, সেই ইম্পোর্টটা যদি এক্সপোর্টের উদ্দেশ্যে আনেন বা আমদানি করেন, তাহলে ওই আমদানির উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। আরেকটা যেটা বলছে, যদি আপনি জিরো রেটেড হয়, দ্যাট ইজ আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করার উদ্দেশ্যে যদি কাজ করে থাকেন, তাহলে ওই প্রোডাক্টের উপরেও আমার সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। আচ্ছা, এখানে কি পার্সন লাইবেল টু, কারা সাপ্লিমেন্টারি ডিউটি দিবে? ওই অ্যাজ লাইক ভ্যাটের মতো, ভ্যাটও যারা দেয়, ইম্পোর্টার, সাপ্লায়ার, সার্ভিস প্রোভাইডার। ভ্যাটও তারা গভর্নমেন্টের ফান্ডে, একজন ইম্পোর্টার ভ্যাটও গভর্নমেন্টের ফান্ডে ইম্পোর্টার দিয়ে আসে, গভর্নমেন্টের ফান্ডে টাকাটা দেয়। সাপ্লায়ারও ভ্যাটটা গভর্নমেন্টের ফান্ডে দেয়, সার্ভিস প্রোভাইডারও দেয়। এরাই আবার যদি ওই যে প্রোডাক্টটা, যে সার্ভিসটা নিয়ে কাজ করতে, সেটা যদি লাক্সারিয়াস প্রোডাক্ট হয়, ইম্পোর্টার সাপ্লিমেন্টারি ডিউটি গভর্নমেন্টকে দিবে, সাপ্লায়ার সাপ্লিমেন্টারি ডিউটি গভর্নমেন্টকে দিবে, সার্ভিস প্রোভাইডার সাপ্লায়ার ডিউটি গভর্নমেন্টকে দিবে। এখন আসেন, আপনারা যে কোশ্চেনটা করছিলাম, এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, তাহলে কোন কোন প্রোডাক্টগুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে, রেট হবে কত, সেই জিনিসটা বলা আছে আমাদের। দেখেন, সেকেন্ড শিডিউলে বলা আছে। আপনারা জানেন আমাদের ভ্যাট আইনে 3টে শিডিউল আছে। এই শিডিউল হচ্ছে যে সেকেন্ড শিডিউলের 3টা পার্ট আছে, টেবিল 1, টেবিল 2, টেবিল 3। টেবিল 1-এ কোনগুলো আছে, মানে এই সেকেন্ড শিডিউলে যেই প্রোডাক্টগুলোর কথা বলা আছে, যেই সার্ভিসগুলোর কথা বলা আছে, এবং ওখানে ওই প্রোডাক্টগুলো সার্ভিসগুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি কত হবে সেগুলোর রেট দেওয়া আছে। সেই রেট অনুপাতে গভর্নমেন্ট তার সাপ্লিমেন্টারি ডিউটি কালেক্ট করে নিবে। যেমন আমি যদি আর একটু ডিটেইলস দেই, টেবিল 1-এ কি আছে, টেবিল 1-এ আপনি যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে আনতেছেন, ইম্পোর্টেবল প্রোডাক্ট,
গুড সাবজেক্ট টু সাবজেক্ট সাপ্লিমেন্টারি অ্যাট ইম্পোর্ট স্টেজ। ইম্পোর্ট স্টেজে যে প্রোডাক্ট গুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি দিবেন এবং সেটার লিস্টটা দেওয়া আছে পার্ট 1-এ। আর লোকাল স্টেজে বাংলাদেশ উইদিন দ্য কান্ট্রির মধ্যে যে গুডগুলো লোকাল সাপ্লাই দিবেন, কোন কোন সাপ্লাই গুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে সেখানে বলা আছে পার্ট 2-তে। পার্ট 3-তে বলা আছে কোন কোন সার্ভিস গুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে সেটা। এটা ছাড়াও দেখেন একটা SRO 150 ফর সিগারেট, সিগারেটের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেটা হচ্ছে যে SRO মাধ্যমে করবেন। আর এটা ছাড়াও সরি এটা হচ্ছে যে বেসিক একটা মেসেজ দিয়ে রাখি, সাপ্লিমেন্টারি সাধারণত ট্রেডিং স্টেজে হয়ে থাকে না, এটা এখন আপনাদের দরকার নেই, এটা আমি আপনাদেরকে পরে আরো ডিটেলস আলাপ করবো। মোদ্দা কথা হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি লিস্টটা কোথায় আছে, সেটা লিস্টটা দেওয়া আছে সেকেন্ড শিডিউলে। সেই সেকেন্ড স্যার শিডিউল একটা তিনটা পার্ট কোশ্চেন আছে, ছিল স্যার। টেবিল 1, টেবিল 2, টেবিল 3। প্লিজ মিউট ইউরসেলফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গাতে আপনাদের দেওয়া আছে। আমি পুরা জিনিসটা তো মনে হয় যে পুরা শিডিউল গুলোতে এখানে দেখাইতে পারি না, তারপরে আমি দুই একটা জিনিস একটু দেখাই, কয়েকটা এক্সাম্পল আপনি একটু দেখে নেন, আমি পড়বো না এখানে। যেমন গুড যেগুলো ইম্পোর্ট স্টেজের গুডস, এই ধরনের প্রোডাক্ট গুলো যদি আপনি ইম্পোর্ট করে থাকেন তাহলে এগুলোর উপরে ওই রেসপেক্টিভ হারে সাপ্লিমেন্টারি ডিউটি হবে। আমি জাস্ট এখানে কাট এন্ড পেস্ট করে আপনাদের জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছি। লোকাল স্টেজে এই ধরনের প্রোডাক্ট আরো অনেক, এটা লিস্টটা কিন্তু অনেক বড়, আমি অ্যাজ এ এক্সাম্পল, কিপ ইন মাইন্ড এক্সাম্পল অনলি। আর সার্ভিসে দেখেন এই যে চ্যানেল, সিম কার্ড, সাপ্লাই, আর ডিস্ট্রিবিউটর, আরো অনেক অনেক ধরনের আছে। তো এই ধরনের লিস্ট দেওয়া থাকে এবং প্রত্যেকটা আইটেমের পাশে রেট দেওয়া থাকে, সেই রেট অনুপাতে সাপ্লিমেন্টারি ডিউটিটা কালেক্ট হয়ে থাকে। বলেন সাপ্লিমেন্টারি ডিউটি ডান। সাপ্লিমেন্টারি ডিউটি যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এসআরও আর শিডিউল, স্যার এই এসআরও তে কোন জিনিসগুলো থাকে আর শিডিউলে কোন জিনিসগুলো থাকে? আবার বলেন তো SRO আর কি? এই যে শিডিউল 1, শিডিউল 2, এই যে জিনিস। হ্যাঁ, শিডিউল আমাদের তিনটা শিডিউল, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল। হ্যাঁ, আপনি এই যে আমাদের ফার্স্ট শিডিউলে বলা থাকে কোনগুলোর উপরে ভ্যাট হবে না, হ্যাঁ, জিরো রেটেড বোর্ড কোনগুলো। এখানে আপনি ভ্যাট আইনটা দেখলে হবে না, আপনি যদি আপনি ভ্যাট, আপনার টেবিলে কোনো ভ্যাট আইনের বই আছে? জি স্যার আছে। তাহলে ওখানে দেখেন তিনটা শিডিউল আছে, অনেকগুলা, জি স্যার, অনেক এই তিনটা শিডিউল আছে এটা জানি। স্যার আমার হ্যাঁ। কোশ্চেনটা ছিল এই এসআরও আর এই শিডিউল। আচ্ছা, SROটা আসতেছি। আচ্ছা, SROটা হচ্ছে যে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। এটার মিনিংটা হচ্ছে যে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। আমাদের কাছে ভ্যাটের আইনটা আছে, ভ্যাটের রুলসটা আছে, ট্যাক্সও আছে, এরকম ট্যাক্সের আইন আছে, ট্যাক্সের রুল আছে। এটা আমি একটু SROর ব্যাকগ্রাউন্ডটা বলি আপনাদেরকে। সাধারণত আইনটা পাশ করে সংসদে, সংসদে আমাদের পার্লামেন্ট মেম্বাররা সেটা পাশ করে দেয়। এখন আইন পাশ হওয়ার পর অনেক সময় দেখা যায় যে কিছু পরিমার্জন পরিবর্তন, কিছু সংযোজন বিয়োজন, কিছু নতুন নতুন অর্ডার আমাদেরকে প্লেস করতে হয়। সেই কাজটা করে থাকে NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। মনে করেন এখন আমাদের চলতেছে ন্যাশনাল রেভিনিউ বোর্ড মনে করতেছে যে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের উপরে আমার ভ্যাট রেট কমাইতে হবে বা বাড়াইতে হবে, অথবা নতুন একটা জিনিস আসতেছে সেটার উপরে এখন আইন তো হয়ে গেছে, এটার জন্য বারবার তো সংসদে পাশ হয়ে যায়। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যদি মনে করেন কোনো স্পেসিফিক কোনো আদেশ দিবেন, সে আদেশগুলো হয়ে থাকে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডারের মাধ্যমে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমি একটু 5টা মিনিট ব্রেক নিই, আজানটা শেষ হোক। জি স্যার।
ওকে, আমরা আসি। আচ্ছা, সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি নতুন চ্যাপ্টারে যাই, নতুন টপিকসে যাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিমুল বলেন আগে। স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার, প্রিভিয়াস স্লাইডে বলা ছিল যে জিরো রেটেড ভ্যাট মানে যেসব প্রোডাক্টের উপরে জিরো রেটেড তাদের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে না। স্যার এই জিরো রেটেড আর হচ্ছে এক্সামটেড এই দুটো কি সেম জিনিস? নো, এক কথা হচ্ছে যে নো, জিরো রেটেড এবং এক্সামটেড এক না। সাধারণত এক্সপোর্টের উপরে জিরো রেটেড হয়ে থাকে, আর এক্সামটেড হচ্ছে যে আপনাকে সেটা ভ্যাটের আওতামুক্ত। এটা বেসিক একটা ডিফারেন্স আছে, এটা আপনারা একটা বা দুইটা ক্লাসে পরে পাবেন। তো আমি শুধু সংক্ষেপে বলি, জিরো রেটেড এবং এক্সামটেড এক না। আনাফ। স্যার বিজনেস করার শুরুতে কোনো জিনিস ইম্পোর্টেড এক্সপোর্টেড যে কথাটা বললেন যে এক্সপোর্ট, যদি আমরা এক্সপোর্ট করি সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটিটা হবে না। তাহলে স্যার মানে এটা কি ফার্স্টেই কোনো ডিড করা, রেজিস্ট্রেশন করার ফার্স্টেই কি কোনো ডিড করা লাগে? না, এখানে তো আপনি যখন ট্রেড লাইসেন্স নেন, আপনি যখন রেজিস্ট্রেশন নেন, আপনি তো বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো দেন না। আপনি তো বলেন যে আপনি জি স্যার। প্রোডাক্টটা কেন আনতেছেন, তাই না? এবং জি সেটা স্যার। তো প্রুভ করতে হয় পরবর্তী সাবসিকুয়েন্টলি, অথবা দেখা যাচ্ছে যে আপনি ওই সময় সাপ্লিমেন্টারি ডিউটি দিলেন, পরে যখন এক্সপোর্ট করলেন তখন এই সাপ্লিমেন্টারি আপনি রিফান্ড নিয়ে নিলেন। আমি কথা বুঝতে পারছি আনাম? জি স্যার। জি ওকে, এনিমোর? নাই। ওকে, আমরা এখন যাচ্ছি ভ্যাট রেজিস্ট্রেশন। এখন আসেন কোন পার্সন গুলো, এখানে দুইটা ওয়ার্ড খেয়াল রাখবেন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে এনলিস্টমেন্ট। আমি যদি বাংলা বলি, রেজিস্ট্রেশনের বাংলা হচ্ছে নিবন্ধন, এনলিস্টমেন্টের বাংলা হচ্ছে যে তালিকাভুক্তকরণ। আমাদের ভ্যাট আইনে কিছু কিছু পার্সনকে, কিছু কিছু ব্যবসায়ীকে বলছে তোমরা এনলিস্টমেন্ট হও, তোমরা এনলিস্টমেন্ট হতে পারবা, আর কিছু কিছু পার্সনকে বলছে তোমাদের থেকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে বা ভ্যাট রেজিস্ট্রেশন নাও। তাহলে কারা এনলিস্টমেন্ট হতে পারবে, কারা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে, সেটা প্রথমে ডিফাইন করা হয় টার্ন ওভারের বেসিসে। দেখেন, যদি অ্যানুয়াল টার্ন ওভার, আপনি যে বিজনেসটা করতেছেন, যে কোনো অ্যাক্টিভিটিস করতেছেন, সেটা যদি অ্যানুয়াল টার্ন ওভার যদি আপনার 0 টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, অ্যানুয়াল টার্ন ওভার, কিপ ইন মাইন্ড, অ্যানুয়াল টার্ন ওভার যদি 0 টাকা থেকে 50 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট কোনোটাই নেওয়ার প্রয়োজন নাই, আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে পারবেন। আবারও বলি, আপনি যদি আপনার হ্যাঁ, আপনি যদি 0 টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি অ্যানুয়াল টার্ন ওভার হয়ে থাকে, তো আপনাকে ইনভেস্টমেন্ট এবং রেজিস্ট্রেশন কোনোটা নিতে হবে না। আচ্ছা, তারপরে আসেন, আপনার অ্যানুয়াল টার্ন ওভার যদি 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে আপনাকে আপনি টার্ন ওভার এনলিস্টমেন্ট হতে পারবেন, আপনি তালিকাভুক্ত টার্ন ওভার আন্ডারে তালিকাভুক্ত হতে পারবেন। আপনার যদি অ্যানুয়াল টার্ন ওভার এবার 3 crore, 3 কোটি টাকার উপরে হয়, 3 কোটি টাকা থেকে 3 কোটি টাকার উপরে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে আমরা প্রথমে আসতেছি যে কাদেরকে এনলিস্টেড হতে হবে, কাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে, সেটা ডিপেন্ড করে প্রথম অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে কি, অ্যানুয়াল টার্ন ওভার। অ্যানুয়াল টার্ন ওভার উপরে বেসিসে যদি আপনার অ্যানুয়াল টার্ন ওভার 0 টাকা থেকে 50 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট কোনোটাই হওয়ার প্রয়োজন নাই। যদি আপনার অ্যানুয়াল টার্ন ওভার 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে টার্ন ওভারের আন্ডারে এনলিস্টমেন্ট হতে হবে, তালিকাভুক্ত হতে হবে। তা আপনার যদি অ্যানুয়াল টার্ন ওভার যদি আপনি 3 কোটি টাকার উপর হয়ে থাকে, তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার সবাই? একটা ক্রাইটেরিয়া বললাম, অ্যানুয়াল টার্ন ওভার বেসিস। আমার বিশেষ এটা সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন, সেটা পারসন টু বি রিকোয়ার্ড এভরি ডে, সেটা আমি অলরেডি বলে ফেলছি। মানে আপনি এটার মেসেজটা হচ্ছে যে এরকম, যদি আপনি মনে করেন আপনি ব্যবসা শুরু করলেন, আপনি মনে করেন যদি যে আপনার অ্যানুয়াল টার্ন ওভার আগামী 12 মাসে, আজকে থেকে আগামী 12 মাসে যদি 3 কোটি টাকার উপরে হয়ে থাকে, তাহলে আপনাকে আজকেই রেজিস্ট্রেশন আন্ডারে চলে যেতে হবে। অথবা আপনি প্রথমে টার্ন ওভার আন্ডারে ব্যবসা শুরু করলেন, আপনি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যাওয়ার পর দেখতেছেন যে হ্যাঁ, আপনার বছর শেষে আপনার টার্ন ওভার 3 কোটি টাকার উপরে হয়ে যাবে, তাহলে আপনাকে যেদিনই আপনি মনে করবেন, যেদিনই আপনি এক্সপেক্ট করবেন যে আপনি অ্যানুয়াল টার্ন ওভার 3 কোটি টাকার উপর হয়ে যাবে বছর শেষে, সেই দিনই আপনি রেজিস্ট্রেশন আন্ডারে চলে যাবেন। আচ্ছা, এখন আসেন, আমরা তো বললাম টার্ন ওভারে আরেকটা ক্রাইটেরিয়া আছে, আপনার টার্ন ওভার যাই কিছু হোক না কেন, রিফাত বলেন,
রিফাত স্যার আপনি এখানে যদি আমি পরে যদি আমি দেখতে পাই, আমি সাপোজ হলো আমি ভাবতেছি 3 কোটি টাকা অ্যাভব করবে, সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন নিলাম, কিন্তু দেখতেছি আমার টার্ন ওভার 3 কোটি হচ্ছে অ্যাভব করতেছে না। সেক্ষেত্রে কি স্যার এটাদের কোনো আইন বা কোনো কিছু আছে, বা এখানে কোনো কিছু আছে? আমি আপনার কথাটা যদি বুঝে থাকি, আপনি ব্যবসা শুরু করলেন, আপনি টার্ন ওভার আন্ডারে, কারণ আপনি টার্ন ওভার আন্ডারে থাকলেন এই কারণে আপনি মনে করতেছেন যে 12 মাস পরে আপনার টার্ন ওভার 3 কোটি টাকার উপরে হবে না, কিন্তু বাস্তবিকতে বছর শেষে দেখা যাচ্ছে 3 কোটি টাকার উপর হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এখানে আইনের বাধ্যবাধকতার কথা বলতেছি, এই তো। না স্যার, না স্যার, না স্যার, আমি আমি চিন্তা করলাম যে আমার 3 কোটি টাকা অ্যাভব করবে, পার করবে, এইটা নিয়ে আমি ভ্যাট তাইলে রেজিস্ট্রেশন আপনাকে নিলাম। তাইলে আপনাকে কিন্তু আজকেই মনে করেন, আজকে যখন ব্যবসা শুরু করছেন, আজকে 12 মাসের প্রথম দিন, 12 মাসের প্রথম মাসের প্রথম দিন, আপনি মনে করতেছেন আজকে থেকে 12 মাসের মধ্যে, এই বছরের মধ্যে আপনার টোটাল অ্যানুয়াল টার্ন ওভার 3 কোটি টাকার উপর হয়ে যাবে, এটা আপনি আজকেই ফিল করতেছেন, তাহলে আপনাকে আজকেই রেজিস্ট্রেশনে চলে যেতে হবে। কিন্তু স্যার আমি পরে দেখলাম যে না, আমার 3 কোটি টাকা মানে তখন কোনোগুলো আমি ক্যান্সেল রিচই করতে করবেন, তখন পারতেছি না। তখন রেজিস্ট্রেশন থেকে ব্যাক করে এনলিস্টমেন্টে আসবেন, ওইটাও আছে, একটু পরে পাবেন। জি স্যার। ওকে, এখন আসেন, আমি এতক্ষণ বললাম কি অ্যানুয়াল টার্ন ওভারের বেসিসে, এখন আসতেছি, খেয়াল করেন আমি দুইবার বলবো না, অ্যানুয়াল টার্ন ওভার যাই হোক না কেন, অথবা অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক না কেন, অ্যানুয়াল টার্ন ওভার 1 টাকা হোক, 0 টাকা হোক, 100 টাকা হোক, 3 কোটি টাকা হোক, 10 কোটি টাকা হোক, 10 টাকা হোক, হোয়াট এভার ইট ইজ, এই ধরনের যদি বিজনেস করে থাকেন, এই নিম্নলিখিত মেনশন গুলা যদি এই ধরন বিজনেসের ধরন যদি এই ধরনের হয়, তাহলে আপনার অ্যানুয়াল টার্ন ওভার যাই হোক না কেন আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনে যেতে হবে। মানে আমার মূল কথাটা হচ্ছে, আমি একটু আগে বললাম যে টার্ন ওভারের বেসিসে একটা ক্রাইটেরিয়া হচ্ছে টার্ন ওভারের বেসিসে আপনাকে রেজিস্ট্রেশনে যাবেন কিনা, নাকি এনলিস্টমেন্টে, সেটা আপনার বিষয়, ওই টার্ন ওভারের বেসিসে হয়ে থাকে। এখন বলতেছি টার্ন ওভার যাই হোক, আপনার ব্যবসায়িক ধরনটা যদি এগুলোর মধ্যে যে কোনো একটা ধরন হয়ে থাকে, এই ধরনের কারণে আপনাকে রেজিস্ট্রেশনে থাকতে হবে। যেমন কিরকম, আপনি যে বিজনেসটা করতেছেন, একটু পড়ি শুনেন, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দ্য অ্যাবাভ অর এভরি পারসন হু ক্যারিজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিজ, এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস করলে তাকে অবশ্যই রেজিস্ট্রেশনের আন্ডারে থাকতে হবে। কিরকম, সাপ্লাইং, ম্যানুফ্যাকচারিং অর ইম্পোর্টিং, আপনি সাপ্লাই করেন অথবা প্রস্তুত করেন, যেসব প্রোডাক্ট গুলার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, ওই ধরনের প্রোডাক্ট গুলো যদি আপনি ইম্পোর্ট করে থাকেন, আমদানি করে প্রস্তুত করে থাকেন, সাপ্লাই করে থাকেন, আপনার টার্ন ওভার যাই হোক না কেন আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আবারও বলি, যে সকল প্রোডাক্ট গুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল, ওই ধরনের প্রোডাক্ট গুলো যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনি করে থাকেন, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে থাকেন, বিক্রি টিক্রি যাই হোক না কেন, যত টাকারই হোক না কেন, আপনার বিজনেসের ধরনটা যদি ইকোনমিক অ্যাক্টিভিটির ধরনটা যদি এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। সাপ্লাই গুডস সার্ভিস বোথ এগেইনস্ট কন্ট্রাক্ট ওয়ার্ক অর্ডার থ্রু দ্য পার্টিসিপেশন অফ টেন্ডার, আপনি কোনো একটা জায়গাতে কোনো একটা এতে আপনি টেন্ডারের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই করতেছেন, ওয়ার্ক অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই করতেছেন, এটা যে যত টাকারই হোক না কেন, আপনি টেন্ডারে পার্টিসিপেশনের মাধ্যমে ওই ওয়ার্ক অর্ডারের এগেইনস্টে আপনি মাল সাপ্লাই দিচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি যদি উইথহোল্ডিং এন্টিটি হয়ে থাকেন, উইথহোল্ডিং এন্টিটি কারা সেটা আমরা গত ক্লাসে ডিসকাস করছি, পরে আবার ডিসকাস করব। শুধু মাথায় রাখেন, উইথহোল্ডিং এন্টিটি যদি হয়ে থাকেন, দ্যাট ইজ যারা একটা তার পেমেন্টটা অন্যজনকে পেমেন্ট দেওয়ার সময়, তার সাপ্লায়ার এবং সার্ভিস প্রোভাইডারকে পেমেন্ট দেওয়ার সময় একটা পোর্শন গভর্নমেন্টের জন্য কেটে রেখে গভর্নমেন্ট ফান্ডে জমা দেয়, দে আর দ্য উইথহোল্ডিং এন্টিটি। যারা এই উইথহোল্ডিং এন্টিটি হওয়ার যোগ্য, সেই উইথহোল্ডিং এন্টিটি হইলে তাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এনি পার্সন, এখানে আবার একটা ব্যারিয়ার আছে, যদি 1 কোটি টাকার উপর হয়ে থাকে তার টার্নওভার, যাই হোক, এটা মূল কথাটা উইথহোল্ডিং এন্টিটি মনে রাখেন। If any person, if has any branch office or liaison office or project office foreign entity in the, যদি আপনার কোথাও কোনো ফরেনে যদি কোনো ব্রাঞ্চ অফিস থাকে, কোনো লিয়াজো অফিস থাকে, কোনো প্রজেক্ট অফিস থাকে, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি যদি ভ্যাট এজেন্ট হয়ে থাকেন, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি এনি স্পেসিফিক রিজন ডিফাইন্ড বাই স্যার দ্য বোর্ড, উইথ অন্য কোনো স্যার বলেন। উইথহোল্ডিং এর ডেফিনেশনটা আরেকবার স্যার প্লিজ। আপনি কত ক্লাস করছেন? স্যার করছি স্যার, একটু স্যার আরেকবার স্যার withholding। আচ্ছা, উইথহোল্ডিং এন্টিটি হচ্ছে যে ওই ধরনের এন্টিটি গুলো যাদেরকে গভর্নমেন্ট এম্পাওয়ার করছে, যাদেরকে গভর্নমেন্ট কিছু দায়িত্ব দিছে, যে এরকম তোমরা তোমরা কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের এগেনস্টে তোমাদের সাপ্লায়ারদেরকে যখন কোনো তাদের এগেনস্টে প্রোডাক্টের সার্ভিসের এগেনস্টে যখন পেমেন্ট দিবা, ওই পেমেন্টের সময় ভ্যাট বাবদ কিছু টাকা কেটে রাখবা।
বা ভ্যাটের টাকাটা ওদের হাতে দিবা না, ভ্যাটের টাকাটা তুমি হোল্ড করে আমাকে দিবা, মানে গভর্নমেন্টকে দিবা। এই ধরনের কার্যক্রমটা করার জন্য যে সকল এন্টিটি গুলাকে এই ধরনের পাওয়ার দিছে, বলে দিছে, ওই প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে উইথহোল্ডিং এন্টিটি। আমি কি সংক্ষেপে বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন কারো? আচ্ছা, দেখেন, তাইলে আমরা বলতেছি কি, এই 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 ধরনের বিজনেস যারা করবে তাদের যাই হোক না কেন, অন্য আইনে যাই হোক কিছু বলা থাকুক না কেন, এই বিজনেসের ধরনের কারণে, অ্যাক্টিভিটিস ধরনের কারণে তাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আমরা এটার একটা স্পেসিফিক এসআরও আছে, আমরা একটু এসআরওটা দেখে নিই। এই এসআরও গুলোতে কাদেরকে কথা বলা আছে বা কি বলা আছে একটু দেখে নিই। যেমন দেখেন, দেখা যাচ্ছে, যেমন দেখেন এই এসআরও নাম্বার, একটু আগে একজন আমাকে যে এসআরও নাম্বার এত 17/2019 সালের, এখানে বলতে টার্ন ওভার নির্বিশেষে মূল্য সংযোজন সম্প্রসারণ আইনের আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক নির্দেশনা। এই এখানে দেখেন, এখানে বলতেছে যে বার্ষিক টার্ন ওভারের পরিমাণ হতে হতে নিবন্ধিত হবে কর প্রদানের আদেশ প্রদান করিল। হ্যাঁ হ্যাঁ, এইগুলা বলছে। তারপর আরো দেখেন, আমি আপনাদেরকে দেখাই, একটু দেখাই, আর টেবিল 1 টেবিল 2 এটা বলা আছে কারা দিতে হবে। একটু নিচে আসি। হ্যাঁ দেখেন, এদেরকে এদেরকে বলছে যে টার্ন ওভার যাই হোক না কেন, এদেরকে আপনার টার্ন ওভার নির্বিশেষে, মানে টার্ন ওভার যাই হোক না কেন, টার্ন ওভার যাই হোক না কেন, এই ধরনের অ্যাক্টিভিটি যারা করবে, যেমন মনে করেন যে এই যে টেবিল 1-এ বলা আছে মিল্ক, চাট, গম, চকলেট, এরা এরা তারপরে টেবিল 2-তে আরো বলা আছে কি দেখি, টেবিল 2-তে দেখেন, টেবিল 2-তে বলা আছে এই হোটেল ডিরেক্টর, এই যে নির্মাণ সংস্থা, পণ্যগ্রাহী। আবার টেবিল 3-তে বলা আছে, যেমন দেখেন সেবা প্রদানকারী, সরি এখানে টেবিল 3-তে বলা আছে হইলো যদি সিমেন্টের কোনো বিজনেস করে দেয়, কোনো দোকান দিয়ে থাকে, সিরামিকের জন্য কোনো দোকান দিয়ে দেয়, জিপি শেড, সিআই শেড হয়ে থাকে। মানে সোজা কথা হচ্ছে যে টার্ন ওভার যাই হোক না কেন, এখানে যাদের নাম বলা আছে যে গুডস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, আর আরো অন্যান্য যারা কথা বলা আছে, তাদেরকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার হয়ে গেল? স্যার স্যার হ্যাঁ বলেন। যারা স্যার ভ্যাট রেজিস্ট্রেশন নিবে তাদের, আর যারা মানে ইনভেস্টমেন্ট হবে, এদের স্যার মানে সুবিধা অসুবিধাটা কি? গুড গুড কোশ্চেন শিমুল। আপনি নেক্সট কোশ্চেন করতে মাউসটা আরেকটু কাছে আনবেন, তারপর আমি বুঝতে পারছি আপনি বলতেছেন যে যারা টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকবে, যারা রেজিস্ট্রেশন, তাদের সুবিধা অসুবিধা কি, তাই তো কথা? এটা আমি আসতেছি, একটু পরে আপনি বুঝতে পারবেন, একটু পরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমাকে একটু আগাইতে দেন, তারপর আবার এখন আসেন একটা কেস আমি আপনাদের সাথে মোস্ট অফ দা সময় আস্তে আস্তে কেজের দিকে যাব। কেস গুলা কিরকম, একটু ছোট্ট একটা কেসের কথা বলি। বলতেছে যে an importer named Bus Traders imports of refrigerator and air conditioner from Japan. Their annual turnover is the 20 million, 2 কোটি টাকা. Do they need to obtain VAT enlistment or VAT registration and why? এই যে বাস কোম্পানি, এই বাস ট্রেডার, তারা কি তাহলে এনলিস্টমেন্ট থাকবে? তাদের তো টার্নওভার হচ্ছে যে 3 কোটি টাকার নিচে, নাকি তারা রেজিস্ট্রেশন নিবে? স্যার ভ্যাট রেজিস্ট্রেশন নিবে। ইনভেস্টমেন্ট না স্যার, ব্যাটারি কেন? তার তো টার্নওভার 2 কোটি টাকা। স্যার তারা ইম্পোর্ট এক্সপোর্ট ইয়েস, ইম্পোর্ট এক্সপোর্ট করতেছে। মানে ওদের টার্নওভার যাই হোক না কেন, এখানে আমি বলে দিছি কি ট্রেডার্স ইম্পোর্টস রেফ্রিজারেটর, তারা ইম্পোর্ট করে থাকে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে জড়িত, তাহলে তাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ইয়েস, এটাই হচ্ছে আনসার। খুব সংক্ষেপে আপনাদের কোশ্চেনও আসবে, দেখেন অনেক সময় এরকমই আসবে। এটা তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে, এখানে আমি বলে দিচ্ছি, আনসার শেষ। এখন আসেন, এখন এই রেজিস্ট্রেশন যে নিবে, আপনি দেখেন রেজিস্ট্রেশন, আপনি যে বিজনেসটা করেন এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে। সেন্ট্রাল রেজিস্ট্রেশন বলে একটা কথা আছে আমাদের 1991 সালের ভ্যাট আইনে। সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা অতটা দিতে চাইতো না সবাইকে। যতগুলো তার ফ্যাক্টরি ছিল, যতগুলো তার ডিপো ছিল, যতগুলো তার সেল সেন্টার ছিল, যতগুলো অফিস ছিল, সবগুলোর জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার নিতে হইতো। রিফাত একটু মিউট করবেন প্লিজ, কোয়েশ্চেন না থাকলে মিউট করেন, কোয়েশ্চেন করলে করেন। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেখেন বিভিন্ন গ্রুপ অফ অর্গানাইজেশন বা বিভিন্ন একটা প্রতিষ্ঠানের অনেক জায়গাতে প্রোডাকশন হয়, অনেকগুলা সেল সেন্টার থাকে, অনেকগুলো ডিপো থাকে, ডিপোতে অনেকগুলো অফিস থাকে, সেখান থেকে তারা কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে, প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করে থাকে।
এখন আমাদের 1991 সালের আইনে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন। 1991 সালের আইনেও ছিল সেন্ট্রাল রেজিস্ট্রেশন, বাট ওটা অত স্পেসিফিক করে বলা ছিল না। এখন আমাদেরকে একটা কথা বলা আছে, আপনি দুই ধরনের রেজিস্ট্রেশন নিতে পারবেন, অর সেন্ট্রাল রেজিস্ট্রেশন অর বিজনেস ইউনিট রেজিস্ট্রেশন। দেখেন আমরা একটু পড়ি, দেয়ার আর টু টাইপস অফ ভ্যাট রেজিস্ট্রেশন। আপনার ভ্যাট রেজিস্ট্রেশন দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ইউনিট রেজিস্ট্রেশন। When business located more than one place or are registered under the central location, it is called the central registration. আপনার যদি বিজনেসের লোকেশন যদি বিভিন্ন জায়গায় 3-4টা ফ্যাক্টরি থেকে 4-5টা, সবগুলোর জন্য আপনি আপনি সেন্ট্রাল লোকেশন কল করে আপনি একটা রেজিস্ট্রেশন সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারেন। আর আপনি যদি when separate VAT registration is issued on the business location called in the unit base, যখন সেপারেট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নেবেন সেটাকে বলা হয় ইউনিট, বা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা নিয়ে যাবেন সেটা হয়ে থাকে ইউনিট ভ্যাট রেজিস্ট্রেশন। তাহলে একটা জিনিস তো সত্য যে আমাদের আপনাদের একটু অন্ততপক্ষে বুঝতে পারছেন যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাব না ইউনিট রেজিস্ট্রেশনে যাব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কোন রেজিস্ট্রেশনটাতে থাকলে আপনি সুবিধা পাবেন এবং আপনি কি সেটার উপরে। সাধারণত আমরা সবাই সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যেতে চাই। এখন কথা হচ্ছে যে আপনি কি চাইলেই কি সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যেতে পারবেন? আপনি চাইলেই কি যেতে পারবেন না। আপনার বিজনেসের ধরন, ব্যবসায়ের ধরন, বিজনেসের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করবে আর ইউ এন্টাইটেল ফর দ্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন অর নট। কিন্তু তাহলে আমরা দেখি যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা কারা কারা পারবে। আমি দেখেন এখানে একটা আমাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশনে এবারে আমাদের 2012 সালে আইনে সেন্ট্রাল রেজিস্ট্রেশন খুব ভালোভাবে আসছে। রিসেন্ট ফিনান্স একটা এটাকে আরো একদম স্পেসিফিক করে দিয়েছে কারা কারা সেন্ট্রাল রেজিস্ট্রেশনে নিতে পারবে। আচ্ছা একটু পরে খেয়াল করেন, এই সেন্টেন্সটার ভিতরে অনেকগুলো পার্ট কিন্তু আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন বলতেছে when an entity operates economic activities by supplying identical or similar, আবারও বলি আইডেন্টিক্যাল অর সিমিলার অবলিক হোমোজেনিয়াস, সমজাতীয়, এটা বাংলা হচ্ছে সমজাতীয়, হোমোজেনিয়াস গুডস অর সার্ভিস অর বোথ are supplied from one or more place. আবারও বলতেছি when an entity operates economic activities by supplying identical or similar of goods or service or both, supplying from one or more place, এক প্লেস অথবা বিভিন্ন প্লেসে, এবং all accounts and tax deposit and records are maintained centrally maintain করেন in software based automated system, centrally maintain করেন সেটা আবার software based automated system এ, then they will be required obtain central registration. বুঝতে পারছেন? ফাহমিদ, রিফাত, তার মানে স্যার এমন কি স্যার কোনো ইস্যু আছে যে তার মানে যদি আমাকে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা নিতে হয় তাহলে দ্যাট মিন্স আমাকে একই সফটওয়্যার বেসে সবগুলো ব্রাঞ্চকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, বা আলাদা কোনো সফটওয়্যার, বা যেমন আমরা বিভিন্ন ব্রাঞ্চে দেখি এখনো যে সাপোজ ঢাকা একটা ব্রাঞ্চ আছে, খুলনা একটা ব্রাঞ্চ আছে, তারা দুইটা আলাদা জায়গায় একই রকম কারিকুলাম বাট একই রকম সবকিছু, বাট লেজার দুইটা আলাদা ভাবে মেনটেন করতেছে, আলাদা লেজার বুক মেনটেন করতেছে। তো এই ক্ষেত্রে কি কি ওইটা প্রযোজ্য করা যাবে না সেন্ট্রাল রেজিস্ট্রেশন? ওকে, আমি আপনার কোশ্চেনের আনসারটা দিচ্ছি। আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর এনি মোর কোশ্চেন বা কি বুঝছেন এই জায়গাটাতে, এই যে তিনটা ল্যাঙ্গুয়েজ থেকে আপনার কি বুঝছেন একটা এই প্যারাটা থেকে, বা কি বুঝলেন না? হ্যাঁ রিফাত। স্যার যেমন ইআরপি সফটওয়্যার যদি ইউজ করি, যে কোনো ইআরপি, যেমন আমার একটা ইআরপি সফটওয়্যার ইউজ করি, আমার তাহলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা যাই ইনপুট আউটপুট করি না কেন, আমার সবকিছু একটা সফটওয়্যারে আমি পাচ্ছি। তো এই ধরনের, আর দেখা যাচ্ছে সিমিলার প্রোডাক্ট নিয়ে দেখা যাচ্ছে আমি সিমিলার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আমি দেখা যাচ্ছে যে যদি আমার বিজনেস রান করি সেক্ষেত্রে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আমি যদি ক্লিয়ার থাকি। ওকে ওকে রিফাত, ওকে আমি আপনার মোটামুটি কাছাকাছি, বাট আপনাদের কোনো গ্রে এরিয়া আছে কিনা এই সেন্টেন্সটার ভিতরে? কোনো গ্রে এরিয়া আছে? সেন্টেন্সটা বুঝেন নাই বা সেন্টেন্সের মর্ম বুঝেন নাই এমন কিছু কি আছে এখানে? স্যার বুঝতে পারছি স্যার, ওই যে ওয়ান এন্ড মোর প্লেসটা যদি একটু অল্প একটু এলাবোরেট। ওকে ওকে, তাহলে আমি একটু আমার লাইফ এক্সাম্পল দিই। আমার লাইফ এক্সাম্পল, বা আমি যেখানে যে প্রতিষ্ঠানটাতে এখন কর্মরত আছি, আমাদের নাম তো, আমাদের কোম্পানির নামটা তো জানেন না? আমি
লাস্ট ক্লাসে বলছিলাম, দেখি বলেন তো কে কে বলতে পারবেন? বলছিলাম ফাহমিদ, মাসুদ, রিফাত, সিমেন্টের একটা কোম্পানির কথা বলছি। মহসিন। আচ্ছা, যাই হোক, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে যে অর্গানাইজেশন। এই হাইডেলবার্গ সিমেন্ট তাদের 3টা ফ্যাক্টরি বাংলাদেশে, মানে 3 জায়গায় সিমেন্ট প্রস্তুত করে। একটা হচ্ছে যে চিটং এ হালি শহরে, আপনারা যদি এয়ারপোর্টে যাওয়ার আগে দেখবেন রুবি সিমেন্ট চিটং, হ্যাঁ, ওখান থেকে আমাদের একটা একটা ফ্যাক্টরি ওখানে। আর একটা ফ্যাক্টরি হচ্ছে আপনার কাশপুর, যখন ঢাকা থেকে যাত্রাবাড়ি পার হয়ে কাশপুর ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে তাকালে দেখবেন ওখানে একটা ফ্যাক্টরি আছে। আর একটা আছে মুক্তারপুর, মুন্সিগঞ্জের মুক্তারপুরে। 3টা লোকেশনে আমাদের সিমেন্ট প্রডিউস হয়। 3টা লোকেশন থেকে আমাদের সিমেন্ট সাপ্লাই হয়। এডিশনালি আমাদের আরো 4-5টা ডিপো আছে, মনে করেন আমিন বাজার ঘাট, ওই ঘাট, সেই ঘাট, অন্যান্য জায়গাতে ডিপো অথবা ওয়্যার হাউস আছে। ওখান থেকেও আমরা সিমেন্ট ওখানে গিয়ে রাখি, ওখান থেকে আমরা ডেলিভারি দিই কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আবার আমাদের কর্পোরেট অফিসটা হচ্ছে যে গুলশানে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে তিনটা 4টা 7টা, আবার একটা কর্পোরেট অফিস, 8টা 9টা জায়গা থেকে হাইডেলবার্গ সিমেন্ট তাদের ইকোনমি অ্যাক্টিভিটিস গুলা চালায়। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন আমার, হাইডেলবার্গ সিমেন্ট কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে? স্যার যদি প্রত্যেকটা ব্রাঞ্চের যদি ট্যাক্স মানে সেন্ট্রালি ডিপোজিট করা হয় তাহলে হয়তো মানে সেন্ট্রাল সেটা তো রেজিস্ট্রেশন নিতে পরের কথা। আপনাদের বলতেছেন যে ডিপোজিট না, আমার কথা হচ্ছে যে তারা আগে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হবে। একটা রেজিস্ট্রেশন নিয়ে সব জায়গা থেকে ইকোনমিক কার্যক্রম করতে পারবে কি পারবে না? জি স্যার, এটা তো গুলশান question। পারবে। স্যার গুলশান হেডকোয়ার্টার থেকে স্যার সব জায়গা দিতে পারবে তো। আই থিংক পারবে কেন না স্যার। কেন কেন পারবে? কেন I think যারা পারবে পারবে না। না বলছেন যে কেন পারবে না? কেন পারবে অথবা কেন পারবে না? যদি আমার বলি স্যার, স্যার হুম সিমিলার এবং সিমিলার গুড গুলো সাপ্লাই করতেছে স্যার, এবং ওদের ইয়ে হচ্ছে স্যার, সব কন্ট্রোল হচ্ছে স্যার গুলশান থেকে যদি কন্ট্রোল হয়, এবং গুলশান থেকে অর্ডার দিলেও বিভিন্ন জায়গায় যাতে ইয়েটা সিমেন্টটা পৌঁছায় দেয় এরকম কিছু। ওকে, মাসুদ, রিফাত কি বলবেন? স্যার আমি বলতেছি যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন পারবে। কেন পারবে? স্যার কজ হলো আপনাদের কর্পোরেট অফিস দিয়ে কারখানা দিয়ে সবকিছু মিলাই মোট 8টা স্থান ধরলাম প্লেস। এখানে আছে 8টা প্লেস প্রথমে, তারপরে বলতেছে যে এই 8টা স্থান থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি চলতেছে আমার। আর উপরে বলতেছে যে সাপ্লাইং আইডেন্টিক্যাল অর সিমিলার সার্ভিস অর গুডস, মানে এই 8টা জায়গা থেকে যদি আমি একটা একই ধরনের good সিমেন্টই দিছি, করতেছি, আমি চিটং থেকেও সিমেন্ট সেল করতেছি, কাশপুর থেকেও সিমেন্ট সেল করতেছি, মুক্তারপুর থেকেও সিমেন্ট সেল করতেছি, ডিপোগুলো থেকেও সিমেন্টই সেল করতেছি। সিমেন্টটা তো একটা, আমি এক জায়গায় সিমেন্ট, আরেক জায়গায় রং, আরেক জায়গায় লোহা রড বিক্রি করতেছি না, মানে প্রডিউস করতেছি না। তাহলে আমার প্রোডাক্টটা হচ্ছে যে সমজাতীয়। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। দেন দেখা যাচ্ছে জি স্যার, ওকে স্যার। এই ক্ষেত্রে আপনারা বলতেছেন পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে আপনাদের কথা অনুযায়ী বলতেছি যে এই প্রতিষ্ঠানটা পারবে, কিন্তু এখন এই প্রতিষ্ঠানটা সেন্ট্রালি বুকস এন্ড রেকর্ড বা সবকিছু মেনটেন করে, কিন্তু তারা এসএপি ইউজ করে অথবা ইআরপি ইউজ করে। তারা তাদের অপারেশনটা এসএপি এবং ইআরপির মাধ্যমে রান করে, অথবা তারা এসএপি অথবা ইআরপির মাধ্যমে রান করে না। তাইলে কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে? স্যার এখানে তো বলা হচ্ছে যে স্যার সফটওয়্যার বেসড অটোমেটেড সিস্টেমে, যেমন এসএপি এর কথাই বলি যে এটা সফটওয়্যার বেসড এবং অটোমেটেড সিস্টেম। এখানে তো এটাই উল্লেখ করতেছে যে সফটওয়্যার বেসড যদি হয় বা অটোমেটেড এবং সেন্ট্রালি যদি এটা কন্ট্রোল করা হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নিতে পারবে। তাহলে যদি এটা না হয় সেক্ষেত্রে তো আচ্ছা, ওকে। রিফাত বলতেছে যে আমরা যখন বা যখন এই ওরা যদি একটা সফটওয়্যার বেস সিস্টেম মেনটেন করে, এখানে এখন বলি সে তার নিজের অপারেশনটা, নিজের বুকস এন্ড রেকর্ডসটা, নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সফটওয়্যার থেকে শুধু প্রস্তুত করলে হবে না, এখানে হতে হবে। আমি এখানে গ্রিন কালার করে আবার লাল কালার করছি, দেখছেন? এখানে এনবিআর প্রদত্ত ভ্যাট সফটওয়্যার ইউজ করতে হবে। এনবিআর প্রদত্ত বা এনবিআর যাদের যেসব সফটওয়্যার কোম্পানিগুলোকে অ্যাসাইন করে দিছে সেই অ্যাসাইন গুলো থেকে আপনাকে ভ্যাটের যে বুকস এন্ড রেকর্ডস, খেয়াল করেন
বুকস এন্ড রেকর্ডস তো অনেক হতে পারে, ট্যাক্সের বুকস, ট্যাক্স রিলেটেড বুকস এন্ড রেকর্ডস, অন্য রিলেটেড বুকস এন্ড রেকর্ডস, এইচআর পলিসি রিলেটেড বুকস এন্ড রেকর্ডস, অনেক ধরনের। এখানে যেটা বলছে ইকোনমি অ্যাক্টিভিটিজ এর ভ্যাট রিলেটেড বুকস এন্ড রেকর্ডস গুলো শুধু এসএপি ইউজ করলে হবে না। এসএপি তো আপনার একটা অপারেশন সফটওয়্যার, আপনি আপনার বিজনেস আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কত লাভ, কত ট্রায়াল ব্যালেন্স, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এগুলোর জন্য আপনি সেটা করতেছেন। এখানে বলতেছে আপনি ভ্যাট সফটওয়্যার ইউজ করতে হবে, মানে ভ্যাট অটোমেটেড সফটওয়্যার। এই ভ্যাট অটোমেটেড সফটওয়্যার কোনগুলো? আমাদের এনবিআর কিছু সফটওয়্যার কোম্পানিকে তাদের সফটওয়্যারটাকে মানে পারমিশন দিছে যে হ্যাঁ এই ধরনের সফটওয়্যার গুলো যদি আপনারা ইউজ করেন তাহলে, এবং এই সফটওয়্যার ইউজ করে যদি ভ্যাট রিলেটেড বুকস এন্ড রেকর্ডস গুলো যদি মেনটেন করেন, তখনই আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবেন। আপনি শুধু এসএপি ইউজ করলে হলো না, এসএপি তো আপনার পারপাসে, এসএপি তো ভ্যাট অথরিটির পারপাস না। ভ্যাট অথরিটির পারপাসে ভ্যাট অথরিটির একটা সফটওয়্যার ইউজ করলেই, শুধুমাত্র সফটওয়্যারের মাধ্যমে সেন্ট্রাল বুকস এন্ড রেকর্ডস রাখলেই শুধুমাত্র আপনি ভ্যাট রেজিস্ট্রেশন পাবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে দেখেন কতগুলা কন্ডিশন, আমি কন্ডিশন গুলো আনি একটা একটা করে, কারণ আপনাদেরকে এমসিকিউ, আপনাদেরকে কিন্তু পাজল করবে। প্রথম কথা, আপনার ইকোনমি অ্যাক্টিভিটিটা আইডেন্টিক্যাল, সিমিলার অর হোমোজেনিয়াস গুডস অর সার্ভিস, হ্যাঁ, এবং এটা এক প্লেসে হলে তো একটাই, যদি মোর দেন ওয়ান প্লেসে হয়, আপনি বুকস এন্ড রেকর্ড যেটা মেনটেন করতেছেন এটা ভ্যাট অটোমেটেড সফটওয়্যার, সফটওয়্যার বেজ অটোমেটেড, ভ্যাট অটোমেটেড সফটওয়্যার ইউজ করে আপনি যদি বুকস এন্ড রেকর্ড গুলো মেনটেন করেন, দেন আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবেন। তাহলে আমি দেখেন এখানে আমি একটা জাস্ট একটা দেখান, সিমেন্ট ফ্যাক্টরি 1, সিমেন্ট ফ্যাক্টরি 2, সিমেন্ট ডিপো, সিমেন্ট ওয়ার হাউস, তাইলে এই প্রতিষ্ঠানটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে। এই প্রতিষ্ঠানটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে যদি সে সফটওয়্যার থাকে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন একটা এক্সেপশনাল আছে। হ্যাঁ বলেন বলেন, কে কে বলতেছিলেন? হোমোজিনিয়াস বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, হোমোজেনিয়াস এর ডেফিনিশনটা আনতেছি, আমি জানি এটা ডেফিনিশনটা লাগবে, একটু পরে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন, এই যে এতক্ষণ যে কথাটা বললাম, এই কথার একটা এক্সেপশনাল আছে। সেই এক্সেপশনালটা কারা? এক্সেপ্ট টোবাকো সাপ্লাই বিজনেস। এই মনে করেন আপনি সিগারেট বিক্রি করেন, টোবাকো বিক্রি করেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা আকিজ অথবা অন্যান্য করেন, আপনার মোর দেন, আপনার সিমিলার প্রোডাক্ট, সবাই সিগারেট বিক্রি, সব জায়গা থেকে সিগারেট বিক্রি করেন, মোর দেন ওয়ান প্লেসে সিগারেট প্রস্তুত হয়, অনেকগুলো ডিপো আছে, অনেকগুলো আছে, এবং আপনি ব্যাটস এন্ড বুকস এন্ড রেকর্ডস অফ ভ্যাট অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে রাখেন, কিন্তু আপনি ভ্যাট রেজিস্ট্রেশন পাবেন না, কারণ আপনার ব্যবসায়িক ধরনটা হচ্ছে যে টোবাকো সাপ্লাই, টোবাকোর বিজনেস করেন, তামাক জাতীয় পণ্যের বিজনেস করেন। তামাক জাতীয় পণ্যের বিজনেস করেন বলে আপনি সমজাতীয় হলেও, হোমোজেনিয়াস হলেও, একই ধরনের হলেও, সফটওয়্যার ইউজ করলেও ভ্যাট আপনাকে যত আলাদা, প্রত্যেকটা জায়গার জন্য যত জায়গা থেকে গুডস ডেলিভারি হয়ে থাকে সব জায়গার জন্য আপনাকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এই একটা এক্সেপশনাল মাথায় রাখবেন। এই এক্সেপশনাল ছাড়া অন্য যারা আছে তারা যদি এই ডেফিনেশনের মাধ্যমে পড়ে, তাহলে তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মাধ্যমে থাকতে পারবে। এখন আসেন ইউনিট রেজিস্ট্রেশন কারা? দেখেন ইউনিট বা আমরা যেটা বলি, when an entity operates economic activity by supplying different types of product, different places, then to obtain registration every place, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। যেমন এটা অলরেডি আমার ওই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের বিপরীত আমি অলরেডি বলে ফেলছি। যেমন মনে করেন এখানে একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, সে সিমেন্টও প্রস্তুত করে, সিমেন্ট একটা ফ্যাক্টরি আছে, সে একটা রঙের দোকান, রঙের ফ্যাক্টরিও আছে, সে রঙও প্রস্তুত করে, রঙও সাপ্লাই দিয়ে থাকে, আবার তার একটা সার্ভিস রিলেটেড একটা ইউনিট আছে, সার্ভিস প্রোভাইড করে থাকে, আবার তার একটা জুট পাট কারখানা আছে। তাহলে এই এই কোম্পানিটা, একটা কোম্পানি এত ধরনের বিজনেস করে, এই কোম্পানিটা কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে? না স্যার, পাবে না। সে ডিফারেন্ট টাইপস এর প্রোডাক্ট, তাহলে তাকে নিতে হবে ইউনিট রেজিস্ট্রেশন অথবা বিজনেস নেচার অনুযায়ী নিতে হবে তাকে, তখন তাকে রেজিস্ট্রেশন নাম্বার 1, রেজিস্ট্রেশন নাম্বার 2 এভাবে আলাদা আলাদা তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে আমরা অন্ততপক্ষে এই জিনিসটা বুঝতে পারছি যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন কারা পাবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন কারা পাবে না, সেন্ট্রাল রেজিস্ট্রেশন পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে, আবার সেন্ট্রাল রেজিস্ট্রেশন সকল শর্ত পূরণ করার পরও কাকে এক্সেপশনালি ওখান থেকে আলাদা রাখছে সেটাও আমরা ডিটেলস আলাপ করছি। আচ্ছা, এটা অলরেডি বলে ফেলছি। আমাদের ফিনান্স অ্যাক্টে 2001 সালে আগ পর্যন্ত সিগারেট এরাও পাইতো, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে হোক ফিনান্স অ্যাক্টে 2000 আগে সিগারেট যারা বিজনেস করে তাদেরকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন থেকে দূরে করে দিচ্ছে। এখন আসুন হোমোজেনিয়াস প্রোডাক্ট কি? হোমোজেনিয়াস প্রোডাক্ট, যে একটু আগে আমাকে এক ভাই জিনিসটা বললো, আমরা একটু দেখি। হোমোজেনিয়াস গুডস, হোমোজেনিয়াস গুডস রেফার্স টু গুডস অফ সিমিলার ক্লাসেস, খেয়াল করেন, according to the nature of the consumption or use, such as medicine, electronics, food,
টয়লেটারিজ, প্লাস্টিক, এটসেট্রা ইনক্লুডিং প্যাকেজিং। মনে করেন আমার মেডিসিনের কথা আছে, আমার তো মেডিসিন অনেক ধরনের আছে। আমার যদি ইলেকট্রনিক্স গুডস এর কথা যদি বলি, আমার টিভিও একটা ইলেকট্রনিক্স গুডস, আবার ফ্রিজও একটা ইলেকট্রনিক্স গুডস, আবার এসিও একটা ইলেকট্রনিক্স গুডস, আবার মনে করেন যে একটা ওভেন একটা ইলেকট্রনিক্স গুডস, তাই না? কিন্তু কিন্তু সবগুলো সবগুলো একই ধরনের কাজ করে না। আপনার ফ্রিজ দিয়ে তো আপনার টিভির কাজ হবে না, টিভি দিয়ে তো আপনার এসির কাজ হবে না, সেক্ষেত্রে তো আপনার ডিফারেন্ট। তাহলে এখানে হোমোজেনিয়াস গুডস এর যে ডেফিনেশনটা বলতেছে, ফুডের কথা যদি আসি, মনে করেন যে ফুড তো বিভিন্ন ধরনের আছে, আপনার অনেক ধরনের ফুড আছে, টয়লেটারিজ অনেক ধরনের আছে, কসমেটিক্স অনেক ধরনের আছে, প্লাস্টিক আইটেম, প্লাস্টিক বালতিও আছে, আবার টেবিলও আছে, চেয়ারও আছে প্লাস্টিক, আবার মনে করেন যে প্লাস্টিকের আইটেম তো কোনো শেষ নাই। এক প্রাণের দোকানে অথবা বেস্টের দোকানে ঢুকলে তো প্লাস্টিক যে কত ধরনের আইটেম হয় সেখানে ওইসব জায়গাতে না গেলে বোঝা যায় না। কিন্তু ধরন তো আলাদা, এক একটা এক এক কাজে ইউজ হবে, হ্যাঁ, একটা দিয়ে আরেকটা ইউজ হবে না। কিন্তু এখানে হোমোজেনিয়াস গুডস যে সংজ্ঞাটা বলছে, হোমোজেনিয়াস গুডস রেফার্স goods similar or classes according to the nature of consumption or use such as medicine, electronics, goods, এবং এটার প্যাকেজিংটাও মনে করেন আপনি মেডিসিন করলেন, যে মেডিসিনের যে প্যাকেজিংটা সেটাও হোমোজেনিয়াস গুডস এর মধ্যে হবে, কিন্তু বাট হিসাবে দেখলে কিন্তু এটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা। আচ্ছা, বাংলাটা এটা এটা যদি আপনার যদি আমি এটা একদম কাট এন্ড পেস্ট করে বাংলা ওয়ার্ডটা এখানে নিয়ে রাখছি, দেখেন। সমজাতীয় পণ্য অর্থ ভোগ বা ব্যবহারের প্রকৃতি অনুযায়ী সমগোত্রীয়, যেমন ওষুধ, ইলেকট্রনিক্স পণ্য, খাদ্য, কসমেটিক্স, টয়লেটারিজ, প্লাস্টিক ইত্যাদি, উহাদের প্যাকেজিং বা মধ্যবর্তী উপকরণ সহ এগুলাকে বলা হয় হোমোজেনিয়াস গুডস। আমাকে হোমোজেনিয়াস গুডস কে জানতে চাইছিলেন, সে কি ক্লিয়ার? স্যার আচ্ছা, ওকে, তাহলে এটা লাগতেছে কেন? আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা আপনার লাগবে সেটা। ওকে, তাহলে আমার হোমোজেনিয়াস গুডসটা গেল। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর, শিওর। স্যার আমি যদি সেম প্লেসে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট সাপ্লাই করি বা আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে, আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। জি স্যার। ওকে, কন্ডিশন অফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আপনি তো, আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন বললাম, এটা অলরেডি অনেক ডিসকাশন হয়ে গেছে। তারপরে যে আরো যে কন্ডিশন গুলো যেগুলো আপনাকে মেনটেন করতে হবে, সেটা SRO 174। কিপ ইন মাইন্ড, SRO 174 দেখবেন, সেখানে ডিটেইলস সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য ডিটেইলস বলা আছে। শুধু এই ধরনের হলে হবে না, আরো কি কি ধরনের কন্ডিশন মিট করতে হবে সেটা আমরা দেখি। দেখেন, হ্যাঁ, হয় না ম্যানুফ্যাকচার সাপ্লাই আইডেন্টিক্যাল সিমিলার গুডস আপনি মেন ফ্রম ওয়ান অর মোর প্লেস, তাহলে পাবে। ফাইন কমার্শিয়াল ইম্পোর্টার সাপ্লাই হিজ প্রোডাক্ট অর গুডস ফ্রম ওন অর কন্ট্রোল। মনে করেন আপনি একটা কমার্শিয়াল ইম্পোর্টার, আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনতেছেন সেটাতে বিভিন্ন সেল সেন্টার, বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে আপনি বিক্রি করতেছেন, কিন্তু শর্ত হচ্ছে যে যেসব সেল সেন্টার গুলোতে বিক্রি করবেন সেগুলোর কন্ট্রোল কিন্তু আপনার কাছে থাকতে হবে। কিন্তু সেটার কন্ট্রোল যদি অন্যজনের কাছে থাকে তাহলে আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। দেখেন, ফাইন এ কমার্শিয়াল ইম্পোর্টার সাপ্লাই অর সেলস হিজ ইম্পোর্টেড গুডস, তার আমদানিকৃত পণ্য, ফ্রম হিজ ওন, তার নিজের, অর কন্ট্রোল সেল সেন্টার, আপনার বিভিন্ন সেল সেন্টার থেকে করলেন কিন্তু সেল সেন্টার কন্ট্রোল আপনার কাছে নাই, আপনার কাছে সেটা কন্ট্রোল নাই, তাহলে আপনি সেটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবেন না। আপনাকে ওই সেল সেন্টারে কন্ট্রোল থাকতে হবে। ফাইন ট্রেডার সাপ্লায়ার সেলস অফ গুডস ফ্রম হিজ ওন নিজের অথবা কন্ট্রোল সেল সেন্টার ইউনিট, এর একই কথা। ফাইন সার্ভিস প্রোভাইডার প্রোভাইড আইডেন্টিক্যাল সিমিলার ভেরিয়াস ব্রাঞ্চেস হুইচ ইজ একই কথা। মানে আপনাকে যদি কোনো মোর দেন ওয়ান ব্রাঞ্চ, মোর দেন ওয়ান সেল সেন্টার, মোর দেন ওয়ান ডিপো থেকে যদি আপনাকে এই প্রোডাক্টটা সাপ্লাই দিতে হয়, তাহলে সেটার কন্ট্রোলটা ওই সেল সেন্টারের, ওই কন্ট্রোল যে সেল কন্ট্রোলটা আপনার কাছে থাকতে হবে। থাকলেই আপনি সেটা একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ে আপনি সেটা দিতে পারবেন। সেন্ট্রাল রেজিস্ট্রেশন ইন ফেভার অফ, দেখেন, ইফ ম্যানুফ্যাকচার সেন্ট্রাল রেজিস্ট্রেশন অ্যাড্রেস ইন দ্য সেড ম্যানুফ্যাকচার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এটা এই যে আমি যে আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আমার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মাধ্যমে আসি। আমাদের তো এই যে আমাদের একটা চিটং একটা ফ্যাক্টরি, কাশপুর একটা ফ্যাক্টরি, মুক্তাপুর একটা ফ্যাক্টরি, কর্পোরেট অফিস, 7-8টা জায়গা থেকে হয়। সেখানে আমরা একটা অ্যাড্রেসকে ইউজ করে, সাধারণত আমরা ম্যানুফ্যাকচারিং পয়েন্টে একটা অ্যাড্রেসকে ইউজ করে আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার নিই, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সব জায়গা থেকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস বা গুড সাপ্লাই দিতে পারি। তবে আমরা কিন্তু ইনভয়েসের মধ্যে মেনশন করি সেন্ট্রাল রেজিস্ট্রেশন এই অ্যাড্রেসটা, আর আর কত জায়গা থেকে হয় সেগুলো আমরা সেখানে এতগুলো, মানে চিটং সেল সেন্টার, চিটং ফ্যাক্টরি, ওগুলো অ্যাড্রেসগুলো ইনভয়েসের মধ্যে থাকে। এই কথাটা এখানে বলছে। আপনার ইনভয়েসের ভিতরে কিন্তু আপনাকে মেনশন করতে হবে আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন কোন অ্যাড্রেসটাকে চুজ করে, এবং ওই সেন্ট্রাল রেজিস্ট্রেশন আন্ডারে কত জায়গা থেকে আপনার প্রোডাক্ট ডেলিভারি দেন।
If one manufacturing unit central registration address or said manufacturing in the place, if more than one production unit central registration address or books and recorded have maintained, এটা করতে হবে। হ্যাঁ এইটা। আচ্ছা এখন আসি আমরা একটু 174 আমরা একটু এসআরওটা একটু দেখি এটাতে কি আছে। দেখেন আমরা এসআরওটা একটু দেখি। এই এসআরওটা একটু পড়ে নিবেন, বাংলায় আছে, আপনারা দেখেন এই এসআরওটা, এসআরও নাম্বার 174 আমার 2022 সালে। এখানে ভিতরে প্রযোজ্য কারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে, কারা নিতে পারবে না, এখানে সব কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ প্রসেস গুলো কি, আমি এতক্ষণ যাই বলছি এইটারই এইখান থেকে নেওয়া, ট্রান্সলেট করে নেওয়া। তো শুধুমাত্র আপনাদেরকে রেফারেন্সিং করে দিচ্ছি, কোথা থেকে আপনারা আরো ডিটেল দেখতে পারবেন, কারণ আমি তো খুব অল্প আকারে কিছু ওয়ার্ড নিয়ে আসছি। হ্যাঁ দেখেন এখানে এই এটার মধ্যে আপনাকে সব জিনিস বলা আছে। এই এসআরওটা দেখে নেবেন, এসআরও নাম্বার 174। এখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন আরো যে কন্ডিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর্ম 2.1 এর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে আপনাকে নেওয়ার জন্য ফর্ম 2.1, এবং ফর্ম 2.1 এ করার পরে তার 3 ওয়ার্কিং ডেজ এর ভিতরে 2.3, এগুলা আমি আপনাদেরকে দেখাবো ফর্মটা কি জিনিস। হ্যাঁ মধ্যে আপনাকে এই কয়টা বাজে 8:23, হ্যাঁ আপনার 2.3 মাধ্যমে গভর্নমেন্ট জানা দিবে, রেসপেক্টিভ অথরিটি জানা দিবে হ্যাঁ আপনি ভ্যাট রেজিস্ট্রেশন পাইছেন। আচ্ছা সাবমিট দ্য রিটার্ন অফ, এবং আপনি যে ভ্যাট রেজিস্ট্রেশন যে সেন্ট্রাল অ্যাড্রেসটাকে ইউজ করে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন, সেখানে আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করবেন। আপনি 4.3 ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আপনাকে মেনশন করতে হবে, সেখানে ওই অ্যাড্রেস ওই জায়গাটাতে আপনাকে 4.3টা করবেন। মেনশন অফ সেন্ট্রাল ইউনিট অ্যাড্রেস ইন অল ইনভয়েস, সকল ইনভয়েস কপির মধ্যে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন অ্যাড্রেস এবং ডিপোগুলার অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এবং আপনাকে বুকস এন্ড রেকর্ডস গুলো মেনটেন করতে হবে 5 ইয়ার্স পর্যন্ত, আপনি বুকস এন্ড রেকর্ডস মেনটেন করবেন 5 ইয়ার্স পর্যন্ত। আরো একটা এসআরও এখানে বলা আছে যে 263, এখানেও এই সম্বন্ধে বলা আছে কন্ডিশন গুলা কি কি। আচ্ছা এখন একটা জিনিস একটু শুধুমাত্র আপনাদেরকে বলে রাখি, ওই যে একটু আগে বললাম না আপনি বুকস এন্ড রেকর্ডস আপনাকে ভ্যাট অটোমেটেড সফটওয়্যার ভ্যাট করতে এনবিআর করতে অ্যাসাইন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনাকে বুকস এন্ড রেকর্ড গুলো মেনটেন করতে হবে। তো এই জিনিসটা আগে যখন 2019 সালের 1 জুলাই থেকে ভ্যাট আইন চালু হয়েছে, তখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার সময় ভ্যাট সফটওয়্যার অটোমেটেড ভ্যাট সফটওয়্যার ইউজ করতে হবে সেটা ম্যান্ডেটরি ছিল না। আবারও বলি, অটোমেটেড ভ্যাট সফটওয়্যার মেনটেন করতে হবে সেটা ম্যান্ডেটরি ছিল না। সেটা অটোমেটেড সফটওয়্যার মেনটেন না করলেও আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবেন। যারা তখন সেন্ট্রালি ভ্যাট রেজিস্ট্রেশন নিছেন বাট বুকস এন্ড রেকর্ডস গুলো অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করেন নাই, তাদেরকে বলছে ফিনান্স অ্যাক্ট 2022 সালে বলছে যে তোমরা আগামী 31শে ডিসেম্বর 2022 ভিতরে তোমরা ভ্যাট অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে চলে যাও, যদি না যাও তাহলে তোমাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। হ্যাঁ ক্যান্সেল হবে। তাহলে আমাদের 2019 সাল বা আরো আগে যারা ভ্যাট সেন্ট্রাল রেজিস্ট্রেশন আছে তাদেরকে বলছে যে 2022 সালে ফিনান্স অ্যাক্টে বলছে যে জুন মাসে বলছে যে আগামী ডিসেম্বরের ভিতরে যদি তুমি সেন্ট্রাল ভ্যাট অটোমেটেড সফটওয়্যার ইউজ না করো তাহলে তোমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই 22শে ডিসেম্বর যাওয়ার পরে 22শে ডিসেম্বর মাস যাওয়ার পরে আমরা অনেকে অ্যাপ্লাই করছে যে যে আমরা এখনো ভ্যাট অটোমেটেড সফটওয়্যার আমাদেরকে আরো টাইম বৃদ্ধি করা, পরবর্তীতে টাইম বৃদ্ধি করছে, বাট আইনে এটা বলা আছে, সেই জন্য আমি আপনাদেরকে এটা দেখাইলাম। আচ্ছা এখন আসেন একটা কেস নিয়ে আমরা আলাপ করি, একটু সবাই একটু মনোযোগ দিই কেসটা সম্বন্ধে, কারণ এতক্ষণ যা কথা বলছি সেটা সার সংক্ষেপ আপনারা এই কেসের মধ্যে পেয়ে যাবেন। A manufacturing company named Innovation is a private limited company which produce television, খেয়াল করেন, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, মসকিটো কয়েল। They have two factories, তাদের দুইটা ফ্যাক্টরি আছে, one of which manufacture television, air conditioner and refrigerator, and other manufacturing unit করতে চাইলে কয়েল উৎপাদন করে। They also have one warehouse, একটা warehouse আছে, where all the products are stored, and 3 sales unit, একটা warehouse আছে, সেই warehouse এর মধ্যে সকল ধরনের প্রোডাক্ট গুলো রাখে, কয়েলও রাখে, টিভিও রাখে, সব রাখে, এবং 3টা সেলস ইউনিট আছে। From the above information, determine whether they are eligible for center or unit registration.
প্লিজ প্রোভাইড ইউর রিলিভেন্ট ল রেফারেন্স সাপোর্টিং আনসার। এই যে কথাটা বললাম, ইনোভেশন কোম্পানি কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে? নো স্যার। পাবে না। কেন পাবে না? নো স্যার, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা ডিফারেন্ট আলাদা কাইন্ড স্যার, অফ প্রোডাক্ট। ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট স্যার। আচ্ছা আচ্ছা, কোয়েলের জন্য আলাদা হয়ে গেছে। তাহলে একই সিমিলার না। আচ্ছা, তাহলে কয়টা রেজিস্ট্রেশন পাবে এখানে? স্যার দুইটা। স্যার দুইটা। কারণ তারা টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিফ্রিজারেটর হচ্ছে ইলেকট্রনিক্যাল প্রোডাক্ট সমজাতীয়, আর কয়েল হচ্ছে যে অসমজাতীয় অন্য। সেই জন্য তারা ওই বেসিসে বলতেছেন দুইটা পাবে। এম আই রাইট? ইয়েস স্যার। আমরা দেখি আনসারে কি বলছে, দেখেন। এটা আমরা বলছি, আমরা এখানে এটা আমরা বলছি, এখানে ডিসিশনটা দেখেন। Based on the above mentioned law reference, the company is unable to obtain central registration since two of its factories and involved in the manufacture non-identical or similar product, which are they sold through their sales unit. Here, the company will need to obtain 6 separate registration. 2 representatives and এবং তাদেরকে আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। তবে কেন নিতে হবে এখানে আরো একটা জিনিস বলে থাকি, তাকে সেপারেট রেজিস্ট্রেশন নিতে হবে। 6টা সেপারেট রেজিস্ট্রেশন নিতে হবে। 2 রেজিস্ট্রেশন ফর 2 ফ্যাক্টরিজ, 1 ফর ওয়্যারহাউস, 3 ফর সেপারেট। কারণ আপনি দেখেন ফ্যাক্টরির জন্য 2টা ফ্যাক্টরির জন্য 2টা নিতে হবে। প্রোডাক্ট বিক্রি করতেছে সমজাতীয়। এখানে আবার যাই আমরা, সে টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং রিফ্রিজারেটর এইটাকে বেস করে প্রথমে 2টা ফ্যাক্টরি, একটা দেয়ার রিফ্রিজারেটর ফ্যাক্টরিতে একটা, তাহলে 2টা ফ্যাক্টরি, তাহলে এই 2টা বেসিসে আর তাদেরকে 2টা নিতে হবে। এরপরে ওয়্যারহাউস এবং ওইদেরকে তাদেরকে আলাদা আলাদা নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা জিনিস বলা নাই, তারা বুকস এন্ড রেকর্ডস কিসে মেনটেন করতে। যদি বুকস এন্ড রেকর্ডস যদি না মেনটেন করে তাহলে কিন্তু সবগুলোই আলাদা নিতে হবে। আচ্ছা, আরেকটা এটা এটা আপনাদেরকে পাঠিয়ে দিবে, এটা আপনারা পড়ে নেবেন। এটা আপনার মানে এখানে আমি জাস্ট সংক্ষেপে বলি, কারণ হাতের সময় কম, আপনাদের শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটাতে আসি, একই ধরনের, একটু দেখি আমরা। এফএমজিজি কোম্পানি নোবেলিটি ম্যানুফ্যাকচার ওয়াশিং অ্যান্ড বিউটি সোপ। তারা ওয়াশিং অ্যান্ড বিউটি সোপ, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, টুথপেস্ট এটসেট্রা ফ্রম 3 লোকেটেড ফ্যাক্টরি। তারা দেখেন কি কি করতেছে, ওয়াশিং পাউডার, বিউটি সোপ, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, টুথপেস্ট from 3 located factories in Bangladesh and sell and distribute from the product from the 5 depot. 5টা ডিপো থেকে করে। their books and records maintained in the centrally at corporate office situated in the Gulshan, Dhaka, based Dhaka, and in software based automated system. এটা এখানে আমি নিয়ে আসছি। তাহলে এরা কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে? জি স্যার, পাবে স্যার। আই থিংক না স্যার। জি স্যার পাবে। না, এখানে একটা কথা মনে মিস গেছে। দাঁড়ান, এখানে কি বলছে, একটা এখানে ওয়ার্ডটা লিখতে বলছে তারা, এখানে কথা যাই, এটা পাবে। এটা পাবে। এখানে আমি মেসেজের সময় আমি মেসেজটা ঠিক করে দিব। এখানে দেখেন, এখানে কথা বলছি কি, ইজ নট এলিজিবল সেন্ট্রাল ডিউ টু নট ইউজ টু দ্য সফটওয়্যার বেসড অটোমেটেড সিস্টেম। মানে আমি যদি কোশ্চেনটার ভিতরে এখানে যদি একটা এখানে বলে দিই, their books and records are not maintained centrally corporation in software based, সরি এখানে লেখা আছে তো, দেখেন উইদাউট সফটওয়্যার বেস। জি স্যার, জি স্যার, এটা খেয়াল করিনি। এটা হচ্ছে যে মূল কথা, উইদাউট সফটওয়্যার মানে অটোমেটেড সফটওয়্যার ইউজ করতেছে না, সে সেন্ট্রালি মেনটেন করে, সফটওয়্যার বেস মেজ করে। উইদাউট অটোমেটেড মানে ভ্যাট অথরিটির স্পেসিফিক ভ্যাট সফটওয়্যার ইউজ করে না, সেই দৃষ্টিকোণ থেকে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে না। ক্লিয়ার? ইয়েস স্যার, আমি এটার জন্য বলছিলাম পাবেন। জি স্যার, জি স্যার। আমি পড়ার সময় নিজেই দেখিনি আর কি, সরি। এ উইদাউট, এখানে মূল কথা হচ্ছে যে এই জায়গাটা, এই উইদাউটটা, ঠিক আছে? এই উইদাউটটা অটোমেটেড সফটওয়্যার করে না, সেই জন্য সে ব্যাটারি সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তাকে আলাদা ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ভলান্টারি রেজিস্ট্রেশন। আমরা একটা কথা বলছিলাম যে আপনার যদি 3 কোটি টাকার নিচে হয় তাহলে আপনি রেজিস্ট্রেশন না নিয়ে এনলিস্টমেন্টে থাকতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি এনলিস্টমেন্ট থাকবো কেন আর রেজিস্ট্রেশন নিব কেন? ওই এক ভাই একটা কোয়েশ্চেন করছিল, আমি পরে বলছি। টার্নওভার ট্যাক্সের ভ্যাট রেট হচ্ছে যে 4%, আর ভ্যাটের রেজিস্ট্রেশন নিলে ভ্যাট রেট হচ্ছে 15%। তাহলে আপনি 15% থাকবেন না 4% থাকবেন? আপনি স্বাভাবিকভাবে 4% থাকতে চাইবেন, সেই জন্য টার্নওভার ট্যাক্সটা এক বাক্যে, বাট সেটা কিছু এক্সেপশন আছে, আমি এক্সেপশন আনতেছি। এখন কথা হচ্ছে যে
আপনার সেল 3 কোটি টাকার নিচে, আপনি তো রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নাই, আপনি টার্নওভার এনলিস্টমেন্ট হবেন। কিন্তু রেজিস্ট্রেশন না নেওয়ার সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে যে আপনি কিছু ফ্যাসিলিটি পাবেন না, আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না, আরো কিছু ফ্যাসিলিটি পাবেন না আইন অনুযায়ী। সেই আইন অনুযায়ী ফ্যাসিলিটি গুলো এনজয় করার জন্য আপনি রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও আপনি যদি স্বপ্রণোদিত হইয়া যদি রেজিস্ট্রেশন নেন, দিস ইজ কল দ্য ভলান্টারি রেজিস্ট্রেশন। মূল কথা হচ্ছে যে আপনি যদি ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার জন্য এলিজিবল নাও হন, বাধ্যবাধকতা যদি আপনার উপর নাও থাকে, বাট আপনি স্বপ্রণোদিত হইয়া যদি কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে থাকেন, দিস ইজ কল দ্য ভ্যাট রেজিস্ট্রেশন। কখন মানুষ স্বপ্রণোদিত হয়ে নেবে সেটা আপনাকে যখন দেখবেন যে ভ্যাট রেজিস্ট্রেশন নিলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন, আপনি ভ্যাট রেজিস্ট্রেশন না নিলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না, আপনার প্রোডাক্ট প্রাইস বেড়ে যাবে, সেই ক্ষেত্রে সাধারণত আপনি ভ্যাট রেজিস্ট্রেশনটা নিবেন। এই সকল ক্ষেত্রে শেষ করি, এই সকল ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও নিজে স্বপ্রণোদিত হয়ে যদি ভ্যাট রেজিস্ট্রেশন নেন, দিস ইজ কল দ্য ভ্যাট রেজিস্ট্রেশন। বলেন, কে বলতেছিলেন কি? স্যার ইনপুট ট্যাক্স ক্রেডিটটা যদি একটু বুঝায় বলতেন। শিমুল, আমি সরি, এটা যদি এখন আমি বলতে যাই আরো আপনি ক্লাস তো, কারণ আমার আরেকটা টপিক রয়ে গেছে, এখন হাতে সময় আছে আর 12 মিনিট। শুধু এতটুকু বলি, আমরা আউটপুট ট্যাক্সটা গভর্নমেন্টকে জমা দেওয়ার সময় আমরা যে সকল ইনপুট প্রোডাক্ট পারচেস করছি সেগুলো ট্যাক্স, সেগুলো পারচেস করার সময় যে ভ্যাটটা গভর্নমেন্টকে দিছি বা কাস্টমারের হাতে দিছি, হ্যাঁ, সেলারের হাতে দিছি গভর্নমেন্টকে দেওয়ার জন্য, ওই টাকাটা আউটপুট ট্যাক্স থেকে বাদ দিয়ে বাকি টাকাটা গভর্নমেন্টকে দিব। এই বাদ দেওয়াটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ক্যান্সেল অফ ভ্যাট রেজিস্ট্রেশন, কখন ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবেন? আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা শুরু করবেন বলছেন, হ্যাঁ, আপনি ফেলস টু ব্যবসা শুরু করবেন করার জন্য আপনি রেজিস্ট্রেশন নিচ্ছেন, কিন্তু কোনো কারণে আপনি শুরু করতে পারেন নাই, তাহলে আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য বলতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এতদিন বিজনেস করছেন, এখন আর এই বিজনেস করবেন না, আপনি ইকোনমি ক্লোজ দ্য ইকোনমি অ্যাক্টিভিটিস হলে, তাহলে আপনি সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য বলতে পারেন। অথবা আপনি যে প্রোডাক্টটা এতদিন ব্যবসা করতেছিলেন সেটা এক্সাম্পটেড করে দিছে, ভ্যাট মুক্ত করে দিছে, তাহলে আপনি সেক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন থেকে সরে যেতে পারেন। এক্সাম্পল হিসাবে যদি বলি, কোভিডে আসার আগে স্যানিটাইজার, মাস্ক, এই ধরনের প্রোডাক্টের উপরে ভ্যাট ছিল, কোভিড আসার পরে এই ধরনের প্রোডাক্টের উপরে ম্যানুফ্যাকচারার ভ্যাট মকুব করে দিছে, তাহলে আপনি যখন মকুব করছে তখন আপনি বলতেছে ঠিক আছে আমি ভ্যাট রেজিস্ট্রেশন থেকে বের হয়ে যাই, এই সকল ক্ষেত্রে আপনি করতে পারেন। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে আপনি এতদিন ধরে 3 কোটি টাকার উপরে বিজনেস করতেছিলেন, হঠাৎ আপনার রেভিনিউটা পড়ে গেছে, আপনি এখন 3 কোটি টাকার নিচে চলে আসছে, তখন আপনি বলতে পারেন যে ভাই আমাকে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দাও, আমি এনলিস্টমেন্টে চলে যাই। এই সকল ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারেন। খুব সংক্ষেপে বললাম, বাট আই বিলিভ ইট, একবার পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা একটু দেখে নিবেন। এখানে একটা কনসিকুয়েন্স শুধুমাত্র বলি, শুধু এটা একটু বলি আমি, what is consequence if purchaser is done from an entity which is not registered under VAT? আমাদের আইনে বলা আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের আইনে বলা আছে যে আপনি কোন যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই তার সাথে বিজনেস করতে পারবেন না, তার সাথে যদি বিজনেস করেন সেটা আনলয়ফুল, সেটা লফুল অ্যাক্টিভিটিস না, সেটা বেআইনি। তারপরও অনেক ক্ষেত্রে আমাদেরকে কিছু সমস্যার কারণে নিরুপায়ে আমাদেরকে এমন অনেক পার্সনের সাথে বিজনেস করতে হয়, অনেক বিজনেসের সাথে বিজনেস করতে হয় যাদের ভ্যাট রেজিস্ট্রেশন নাই। যেমন খুব সংক্ষেপে বলি, আমাদের অনেক জায়গায়, যেমন অনেক ধোলাইখাল বা অন্যান্য গুলোতে অনেক জায়গাতে কিছু স্পেয়ার পার্টস, কিছু মেশিনারি বা কিছু জিনিসপত্র পাওয়া যায়, দেখা যাচ্ছে যে ওরা ফুটপাতে বা কোথাও বা ছোট ছোট দোকান দিয়ে তারা প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি নিরুপায় হয়ে ওইসব জায়গা থেকে প্রোডাক্ট কিনতে হয়, কিন্তু ওখানে কোনো ভ্যাটের কোনো বালাই নাই। তবে আইনত তার থেকে তার যদি রেজিস্ট্রেশন না থাকে, তাইলে আমরা যেন বলি না ট্রেড লাইসেন্স না থাকলে আমরা বিজনেস করতে পারবো না, ঠিক এরকম ভ্যাট রেজিস্ট্রেশন না থাকলে তার সাথে আপনিও বিজনেস করতে পারবেন না, আপনিও তার সাথেও বিজনেস করতে পারবেন না যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই। তারপরও যদি এরকম কোনো সিকোয়েন্স এসে দাঁড়ায়, যদি একটা নন রেজিস্টার্ড পার্সন থেকে কোনো ব্যাড ইকোনমি অ্যাক্টিভিটিস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কনসিকুয়েন্স কি? আপনি যদি কোনো প্রোডাক্ট একটা নন রেজিস্টার্ড পার্সন থেকে পারচেস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কনসিকুয়েন্স কি, আপনার কি হবে পরিণাম? সেই ক্ষেত্রে আমি বলে, প্রথম কথা হচ্ছে যে সেটা বেআইনি। According to VAT Act, purchase need to be done from the VAT registered entity. If a purchase is made from an entity which is not registered under VAT, then input tax rebate cannot be claimed. ওই যে ইনপুট ট্যাক্স ক্লেমটা নিতে পারবেন, আপনার পুরো আউটপুটে আপনার বেড়ে যাবে। Moreover, according to section 85, the VAT Act is irregularity. এই ধরনের অ্যাক্টিভিটি irregular. So it is better not to purchase from any entity which is not VAT registered under the VAT.
সবচেয়ে বেটার হচ্ছে যে যার ভ্যাট রেজিস্ট্রেশনে তাতে কোনো প্রোডাক্ট পারচেস করা উচিত না। তারপরেও যদি অনেক সময় করতে হয় সেই দৃষ্টিকোণ থেকে একটু পর্যন্ত আমাদের যখন 2022 সালের আগ পর্যন্ত এখানে ভিতরে বলা ছিল যে আপনি করতে পারবেন না, আপনাকে একদম নিষেধ করা আছে। তো পরবর্তীতে ওরাও বুঝছে ব্যাট কর্তৃপক্ষ যে অনেক সময় আমরা বাধ্যবাধকতা হয় তাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে হয়। সেই ক্ষেত্রে কি হলো, অ্যাজ পার নিউ ফিনান্স অ্যাক্ট 2000, ইফ এনি পারচেস ফ্রম এনি আনরেজিস্টার্ড অর নন লিস্টেড পারসন, পারচেজার শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য পেমেন্ট অফ ভ্যাট। আমরা সাধারণত যার ভ্যাট রেজিস্ট্রেশন থাকে সেই প্রোডাক্ট, তার থেকে যদি প্রোডাক্ট কিনি ওই ভ্যাটের টাকাটা সে গভর্নমেন্টের ফান্ডে দেওয়ার জন্য লাইবেল। কিন্তু যদি আপনার তার রেজিস্ট্রেশন না থাকে, আপনি যদি নন রেজিস্টার্ড পারসন থেকে আপনি প্রোডাক্ট কিনেন, তখন আপনি লাইবেল হয়ে যাবেন ভ্যাটটা গভর্নমেন্টকে পে করার জন্য। দিস ইজ দ্য কনসিকুয়েন্স। পানিশমেন্ট, আপনি যদি রেজিস্ট্রেশন নেওয়ার যোগ্য কিন্তু আপনি রেজিস্ট্রেশন নিলেন না, সেই জন্য আপনার ফাইন হবে 5,000, আগে ছিল 10,000। এমসিকিউ কোয়েশ্চেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট আপনি নিতে বাধ্য, যদি আপনি না নিয়ে থাকেন তাহলে আপনাকে 5,000 টাকা জরিমানা করবে। আচ্ছা, এটা একটু পড়ি, জাস্ট পড়ি যতটুকু পড়ি। RS Limited imports finished goods and distribute them across the country through the 20 own depots। মানে RS কোম্পানি তার নিজস্ব 20টা ডিপো থেকে সে প্রোডাক্ট ফিনিশ গুডস বিক্রি করে থাকে। At this moment the company has separate VAT registration for each depot and central level। বর্তমানে এই 20টার জন্য এবং আলাদা তার 20টার জন্য 20টা রেজিস্ট্রেশন নেওয়া আছে। আবারও বলি, RS কোম্পানি তার নিজস্ব ওন কন্ট্রোল 20টা ডিপো থেকে তার প্রোডাক্ট বিক্রি করে এবং তার 20টার জন্য 20টা আলাদা রেজিস্ট্রেশন নেওয়া আছে। Recently the management of the company is considering to have central VAT registration। রিসেন্টলি ম্যানেজমেন্ট মনে করতেছে যে সে সেন্ট্রাল VAT রেজিস্ট্রেশনে যাবে। হ্যাঁ, এখন আপনার কাছে কোয়েশ্চেন, ব্রিফলি ডিসক্রাইব টু লজিক্যাল আর্গুমেন্ট ইন ফেভার অফ সেন্ট্রাল VAT রেজিস্ট্রেশন। আপনি ইউনিট রেজিস্ট্রেশন থেকে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাওয়ার দুইটা সুবিধা কি, আপনি দুইটা লজিক্যাল আর্গুমেন্ট দেন যে আপনি যে এই যে বর্তমানে যে 20টা রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন থেকে একটা রেজিস্ট্রেশনে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে যাবেন, কেন যাবেন সেটার জন্য দুইটা লজিক্যাল আর্গুমেন্ট। এবং আরেকটা কথা বলছে, যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেন, দা সেন্ট্রাল VAT registration রিডিউস দ্য গভর্নমেন্ট রেভিনিউ। গভর্নমেন্টের পক্ষ থেকে মানে যদি আপনি 20টার এগেইনস্টে না নিয়ে একটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তাহলে কি গভর্নমেন্ট তার রেভিনিউ হারাবে কিনা, রেভিনিউ কি কমবে কিনা? বলেন, দুইটা কোয়েশ্চেন। প্রথমে বলেন সেন্ট্রাল রেজিস্ট্রেশনে গেলে বেনিফিট কি কি? এনিওয়ান? স্যার ট্যাক্স রিবেট পাওয়া যাবে, আর না আমি আপনারটা নিতে পারছি না। ট্যাক্স রিবেট রেজিস্ট্রেশন নিলে আপনি ট্যাক্স রিবেট নিতে পারবেন, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিলে যে নিতে পারবেন ব্যাপারটা তা না। আপনি ইউনিট রেজিস্ট্রেশন নিলেও নিতে পারবেন, এটা হয় নাই। নেক্সট, অন্যটা বলেন। স্যার অ্যাকাউন্টিং প্রসেসটা ইজি হয়ে যাবে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিলে। কিরকম অ্যাকাউন্টিং প্রসেসটা ইজি কিরকম? স্যার মানে ইউনিট রেজিস্ট্রেশন থাকলে স্যার অনেক বুকস অফ অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন জায়গায় মেনটেন করতে হচ্ছে, তো ওটা করতে হবে না সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। ওকে, এটা কাছাকাছি। আর এনি মোর বেনিফিট? আমি সময় নাই, তারপরে বলে দিই, শুনেন। স্যার একটা রিটার্ন সাবমিট করতে হবে। ইয়েস মিস্টার হাসান, আমি এইটাই বলতেছিলাম। আপনি 20টার যখন রেজিস্ট্রেশন ছিল, আপনাকে 20টা রিটার্ন সাবমিট করতে হইতো, এখন আপনি একটা রিটার্ন সাবমিট করবেন। তাহলে দেখেন 20টা, এটা একটা অ্যাডভান্টেজ। এই 20টা রিটার্ন তৈরির জন্য আপনি মিনিমাম 20 জন আপনার এক্সিকিউটিভ লাগতো, এবং এই 20 জনকে সুপারভাইজ করার জন্য 2 জন ম্যানেজার লাগতো। এখন দরকার নাই, ম্যান পাওয়ার কমাইতে পারবেন, আপনার কস্ট বেনিফিট হবে। তাহলে দেখেন রিটার্ন আপনি সেন্ট্রালে দিতে পারেন, একটা রিটার্ন দিতে পারবেন, আর আপনার কস্ট বেনিফিট হবে এবং কন্ট্রোলিংটা সহজ হবে। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, যে 20টা রেজিস্ট্রেশন থেকে রিটার্নের মাধ্যমে টাকা না দিয়ে যদি একটা রিটার্নের মাধ্যমে বা একটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তাহলে কি গভর্নমেন্ট তার রেভিনিউ কমবে কিনা? স্যার আই থিঙ্ক কমবে না স্যার। না স্যার, কমবে না। থিঙ্ক কেন? কমবেই না। এটা আগে 20টা জায়গা থেকে 20 টাকা দিত, এখন এক জায়গা থেকে 20 টাকা দিবে, শেষ কথা। ওকে, এটা গেল। এখন এটা গেল, আমাদের হাতে সময় আছে আর 5 মিনিট। আমি চেষ্টা করব 5 মিনিটের ভিতরে টার্নওভার ট্যাক্সটা শেষ করতে। আশা করি 5 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা, টার্নওভার ট্যাক্সটা কি জিনিস? ওই যে আমরা টার্নওভার ট্যাক্স বলে ফেলছি যে আপনার সেল যদি অ্যানুয়াল টার্নওভার যদি 50 লক্ষ টাকাতে 3 কোটি টাকার নিচে হয়, তখন আপনি রেজিস্ট্রেশন আন্ডার না থেকে আপনি টার্নওভার ট্যাক্সের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন। দেখেন,
টার্নওভার মিনস টোটাল, টার্নওভার মিনিং কি সেটা তো আমরা জানি, সবাই আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, সেটা আমরা জানি। টার্নওভার ট্যাক্স ইজ ট্যাক্স অ্যান্ড অল্টারনেটিভ অফ ভ্যাট, এটা ভ্যাটের অল্টারনেটিভ, এটা ভ্যাটের অল্টারনেটিভ। পার্সন হু অ্যানুয়াল টার্নওভার 5 মিলিয়ন টু 3 কোটি টাকা থেকে 1 টাকা কম, বা 3 কোটি টাকার নিচে পয়সা কম, 2 কোটি টাকা, 2,99,99,999 টাকা মিলিয়নে জানেন, এবং তার ভ্যাট রেট হবে আপনার দেখেন 80। টার্নওভার ট্যাক্স ইজ অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাট অ্যাক্ট রুলস এন্ড ইট ইজ লিবারেল দ্য ইজিয়ার ট্যাক্স। ছোট ছোট ব্যবসায়ীদেরকে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোর জন্য আইনের মাধ্যমে করতে যেন পারে, এখন একটা ফ্রেমওয়ার্কের ভিতরে যেন করতে পারে, সেই জন্য টার্নওভার ট্যাক্সটা থাকে, এবং সেটা রেট হচ্ছে যে 4%। দ্যাট মিনস মূল কথা হচ্ছে যে মনে করেন একটা প্রোডাক্ট, একটা জাস্ট একটা চার্জারের একটা প্রোডাক্ট, এইটার যদি আপনি 3 কোটি টাকার নিচে বিক্রি করেন, তাহলে বিক্রি করার সময় প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 4% করে ভ্যাট দিবেন। আর আপনি যদি রেজিস্ট্রেশনের মধ্যে থাকেন, 3 কোটি টাকার উপরে থাকেন, তখন এই প্রোডাক্টটা বিক্রি করার সময় আপনাকে 15% ভ্যাট কাস্টমার থেকে ভ্যাট নিতে হবে। আবারও বলি, এই যে আপনি যখন এই প্রোডাক্টটা যখন আপনি বিক্রি করবেন, যদি 3 কোটি টাকার নিচে আপনি যদি টার্নওভার ট্যাক্সের আন্ডারে হয়, তাহলে আপনি কাস্টমার থেকে ভ্যাট দিবেন 4%, ট্যাক্স নেবেন 4%। আর যদি 3 কোটি টাকার উপরে যদি আপনার টোটাল অ্যানুয়াল টার্নওভার, তখন আপনাকে ভ্যাট নিতে হবে কাস্টমার থেকে 15%। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভ্যাট এন্ড ট্যাক্স, ভ্যাট এন্ড টার্নওভার ট্যাক্স। এটাও আমরা মোটামুটি এগুলো বলে ফেলছি, এটা আপনার কাদেরকে এক্সাম্পল করছে সেটা আপনি পারবেন, এবং এক্সক্লুডেড ফ্রম দা কাদেরকে টার্নওভার ট্যাক্স থেকে এক্সক্লুড করে দিয়েছে সেটা আমরা অলরেডি বলে ফেলছি। ম্যানুফ্যাকচারিং টেবিল 1 টেবিল 2 তে বলা আছে, কাদেরকে নাই। আমি আপনাদেরকে এটা স্লাইড গুলো পাঠিয়ে দিব, একটু দেখে নেবেন কষ্ট করে। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে নিব। একটা কেস আছে, কেসটা আচ্ছা কেসটা দিয়ে শেষ করি, কেসটা আমরা একটু দেখি, আর 2 মিনিট সময় আছে। A company named ABC and Company with annual turnover, খেয়াল করেন, উইথ অ্যানুয়াল টার্নওভার 3 কোটি 55 লক্ষ টাকা, তার বার্ষিক সেল 3 কোটি 55 লক্ষ টাকা। এই 3 কোটি 55 লক্ষ টাকার ভিতরে এক্সাম্পটেড সেল, মানে ভ্যাট এক্সাম্পটেড সেল আছে হলো 1 কোটি 40 লক্ষ টাকা। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, তার টোটাল সেল 3 কোটি টাকার উপরে, বাট আবার ওই 3 কোটি 55 লাখ টাকার ভিতরে 1 কোটি 40 লক্ষ টাকা হচ্ছে যে এক্সাম্পটেড সেল, ভ্যাট এক্সাম্পটেড সেল। এখন সে কি আর দে এলিজিবল ফর ভ্যাট রেজিস্ট্রেশন অর এ টার্নওভার এনলিস্টমেন্ট? সে কি তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনের আন্ডারে থাকবে নাকি রেজিস্ট্রেশনের আন্ডারে যাবে? সরি, ভ্যাট রেজিস্ট্রেশনের আন্ডারে থাকবে নাকি টার্নওভার এনলিস্টমেন্ট আন্ডারে যাবে? স্যার রেজিস্ট্রেশনের আন্ডারে যাবে। রেজিস্ট্রেশন বিকজ তার 3 কোটি টাকার উপরে, এইটাই তো কথা। ইয়েস স্যার। এর সাথে কেউ ডিসএগ্রি করেন? না স্যার লাগবে না, মেবি রেজিস্ট্রেশনে যাবে না, বিকজ অ্যাজাম্পশন আছে এখানে 1 কোটি 40 লাখ টাকা। আমি এই জিনিসটা বলি নাই তো, সেই জন্য এটা আপনারা দেখেন। বাট ডাজ নট ইনক্লুড দ্য ফলোইং। আপনি যখন টার্নওভার এই যে 3 কোটি টাকা বা ওইটা ডিটারমাইন করবেন, ওই 3 কোটি টাকা ডিটারমাইন করার সময় এই 3 কোটি টাকার ভিতরে এগুলো কনসিডারেশন নেবেন না। যদি কোনো এক্সাম্পটেড করেন, কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করেন, কোনো বিজনেস বিক্রি করেন, তাহলে ওগুলো টার্নওভারের মধ্যে হবে না, তাহলে বেসিক টার্নওভার ডেফিনেশনে আসবে না। তাহলে এখানে যেটা এই 3 কোটি 55 লাখ টাকার ভিতরে 1 কোটি 40 লক্ষ টাকা, তাহলে 1 কোটি 40 লক্ষ টাকা এক্সাম্পটেড, তাহলে এই টার্নওভার কনসেপ্টে এটা টার্নওভার না, 3 কোটি 95 লক্ষ টার্নওভার না, তাহলে 3 কোটি 55 লক্ষ থেকে 1 কোটি 40 বাদ দেন, তাহলে কত? 3 কোটি টাকার নিচে না? ইয়েস স্যার। তাহলে সেক্ষেত্রে সে টার্নওভার আন্ডারে থাকতে পারবে। দেখেন, ABC কোম্পানি আর therefore not required to VAT registration, rather they can apply for enlistment। মানে আপনাদের ওই স্লাইডটা না পড়াতে ভুল করতেছেন। মূল কথা হচ্ছে যে টার্নওভার 3 কোটি টাকার উপরে হলেও, তবে সেখানে যদি মানে কোনো এক্সাম্পটেড সেল, আরো কিছু যে আপনার কোনো ক্যাপিটাল অ্যাসেট সেল, এগুলো যদি থাকে, এই ধরনের সেল যদি থাকে, ওই সেলগুলো টার্নওভার হিসেবে ধরবেন না, ওগুলো ছাড়া টার্নওভার ধরবেন। সরি, আমি আসলে লাস্টে একটু ফাস্ট যাইতে হয়েছে। আর ভ্যাট এবং টার্নওভার ট্যাক্সের ডিফারেন্স কি অলরেডি অনেকবার বলে ফেলছি। একটা 15%, একটা 4%, এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারে, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারে, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারে না। রেজিস্ট্রেশন নিয়ে থাকে, রেজিস্ট্রেশন এনলিস্টমেন্ট নিতে হয়। আপনাদের ম্যানুয়ালের ভিতরে আরো অনেকগুলো পার্থক্য আছে, এগুলো একটু দেখে নেবেন। এই ছিল আজকের কোয়েশ্চেন। আজকে একটু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই ক্লাসটা কেউ মিস করার চেষ্টা করেন না। আমি বারবার বলতেছি, এটা কখন হবে আই ডোন্ট নো, ক্লাসটা আমাকে কখন দিবে, বাট আমার নেক্সট ক্লাসটা আপনারা একটু কষ্ট করে হলেও অ্যাটেন্ড করেন, কারণ ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি না বুঝেন, ভ্যাটের 80% বুঝবেন না। টোটাল ভ্যাটটা কিন্তু, ভ্যাটের প্ল্যানিং কিন্তু ইনপুট ট্যাক্সের উপরে ডিপেন্ড করে।
তো এখন যদি আপনার আর দেখি কতক্ষণ আছে, আর আছে অলরেডি ওভার 8:45 হয়ে গেছে। আপনাদের জন্য অন্য স্যার ওয়েট করতেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। রিফাত হাত তুলছিলেন কেন? স্যার আপনার যদি সময় থাকতো তাহলে আমি 1 মিনিট নিতাম স্যার। আমার সময় আমার আছে, actually আপনার সময় আছে কিনা বলেন। স্যার আমার নেক্সট ক্লাস নেই স্যার, আমার সময় আছে। আমি স্যার হ্যাঁ বলেন। অলরেডি 13 ব্যাচের স্টুডেন্ট স্যার। আমি 16 ব্যাচে আবার নতুন করে এনরোল করছি স্যার 3টা সাবজেক্টের জন্য। এই জন্য নেক্সট ক্লাস আমার নাই স্যার। ওকে, হ্যাঁ অসুবিধা। তাহলে যাদের নেক্সট ক্লাস তারা থাকেন, আমরা আরো 5-10 মিনিট কথা বলি। বলেন। স্যার স্যার গত ক্লাসের বিষয়টা নিয়ে একটা কথা বলবো। 21 নম্বর যে স্লাইডে আছে রিজন অর ইকোনমিক ইম্প্যাক্ট ইন বাংলাদেশ, এখানে স্যার লাস্টে একটা পয়েন্ট আছে ফ্যাসিলিটেট বোর্ডেনিং টু ট্যাক্স বেস। স্যার এই লাইনটা আমি বুঝি নাই স্যার। আচ্ছা, আমি একটু ওপেন করি তাহলে স্লাইডটা। জি স্যার 21 নম্বর পেজ। একটু ওয়েট করেন, আমি একটু ওপেন করে নিই। তার আগে আমি আপনাদেরকে আজকে ক্লাসের স্লাইড গুলো দিয়ে দিচ্ছি আপনাদের এটা একটু, তারপর আমি আপনারটা নিচ্ছি। একটা মিনিট, একটা মিনিট আপনার এটা উঠে গেলে ভুলে যাবো। একটু আমি ওই আপনাদের স্লাইডটা ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখেন, আমি আপনাদেরকে আজকে ক্লাসের স্লাইড গুলো আপনাদেরকে টিমস সরি চ্যাট বক্সে দিছি, পাইছেন কিনা দেখেন তো। পাইছেন? না স্যার, এখনো পাইনি স্যার। না স্যার। আচ্ছা, আমি একজনকে দিয়ে ফেলছি, আবার দিচ্ছি। এটা একজনই পাইছে, ইমন পাইছে, আর কেউ পায় নাই। আমি আবার দিচ্ছি। দেখেন তো এখন এখন যাচ্ছে কিনা। এখন এভরিওয়ানকে দিচ্ছি, দেখেন তো। পেয়েছি স্যার। ওকে, আপনার কপি করে নেন ওদিনটা। এখন আসেন, আমাকে যে কোয়েশ্চেনটা করছিলেন, কে একজন কোয়েশ্চেনটা করতেছিল যে গত ক্লাসে, দেন আমি একটু স্লাইডটা বের করি। আমি একটু শেয়ার দিই আগে। আপনারা কত নাম্বার স্লাইড বলতেছিলেন? কে জানি কোয়েশ্চেনটা কত, রিফাত না? জি স্যার। কত নাম্বার স্লাইড বলেন তো? স্যার 21। এটা? জি স্যার, লাস্ট দুইটা পয়েন্ট স্যার। স্যার কনসিকুয়েন্স অফ ট্যাক্স আর জিডিপি এর রেশিও, এই দুটো কনসিকুয়েন্স, এই জিনিসটা কি? আর হলো স্যার consistency bringing the consistency of the tax to the GDP ratio. স্যার এটা কিভাবে স্যার কনসিস্টেন্সি আছে? আমি আপনাকে বলি, আমাদের জিডিপি, হ্যাঁ, আপনি যদি গভর্নমেন্ট তার ইন্টারনাল সোর্স থেকে ট্যাক্স এবং রেভিনিউ কালেকশনটা যদি বাড়ে, গভর্নমেন্টের জিডিপি বাড়বে, এটাই বলতে চাচ্ছি। ওকে স্যার, আর ফ্যাসিলিটেট বোর্ডেনিং টু ট্যাক্স বেস, এটা স্যার বুঝি নাই। এই যে আমাদের ট্যাক্স বেসটাকে বড় করার জন্য আপনার যত বেশি রেভিনিউ কালেকশন হবে এবং ট্যাক্স বেসটাকে বড় করার ক্ষেত্রে আমাদের এই ফ্যাসিলিটেট করে। মানে এটা হচ্ছে যে আমাদের ইকোনমিকে কি কি ইম্প্যাক্ট আনে, যে আমাদের ট্যাক্স বেসটাকে বড় করার জন্য এই ধরনের ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের অ্যাক্টিভিটিস গুলা কাজ করে, ফ্যাসিলিটেট করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আপনারা কি সবাই ডাউনলোড করতে পারছেন ব্রাদার? করছেন? আমি ক্রস দিয়ে দিলে আপনার আউট হয়ে যাবেন, তো সেই জন্য আমি। পিনাকি সরকার লিখছে ইয়েস স্যার। আর এনিমোর? পারছি স্যার। ওকে, তাহলে আমি কি লিভ করতে পারি?
জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।